আচ্ছা, আজকে আমরা নির্ণায়ক শুরু করব। নির্ণায়কের আরো কিছু ম্যাথ আছে, আরো কিছু না, আসলে অনেক বেশি ম্যাথ আছে। অনেকগুলো প্র্যাকটিস করা দরকার আছে। তো আজকে আরেকটা ম্যাথ নিচ্ছি, যে আমাদের এখানে দেওয়া আছে 2, 3, 9। আচ্ছা, তো আমাদের এই নির্ণায়কটার ভ্যালু 0 দেখাইতে হবে। নির্ণায়ক দেওয়া আছে 2, 3, 9 এবিসি 6 - a 9 - b আর 27 - c। সো এই জিনিসটা ভ্যালু 0 দেখাইতে হবে। এটা হলো দিনাজপুর 19 বোর্ডের ম্যাথ। সো দিনাজপুর দিনাজপুর 19। ওকে, সো দিনাজপুর 19 সালে আসছে এটা। তো এটার ম্যাথ আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা জানি নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য আছে, যে নির্ণায়কের বিভিন্ন যেই কলামগুলো আছে এবং বিভিন্ন সারিগুলো আছে তাদের মধ্যে যোগ বিয়োগ করা যায়। তারপর নির্ণায়ককে কোনো একটা সংখ্যা দ্বারা তুমি এখানে সেখানে গুণ করতে পারবা, কোনো কিছু কমন নিতে পারবা। আচ্ছা, তো নির্ণায়ক সলভ করার ক্ষেত্রে আমাদের মেইন উদ্দেশ্য থাকে যে এটাকে আমরা বিস্তার না করে সলভ করব। ঠিক আছে, প্রশ্নে উল্লেখ কি করে দেওয়া থাকে যে বিস্তার না করে সলভ করো। কারণ বিস্তার করলে আসলে তুমি যদি এখানে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম নিয়ে যদি তুমি বিস্তার করা শুরু করো, তাহলে আসলে সবভাবেই উত্তরটা মিলবে। বাট যেটা হয় এখানে অনেক বিশাল হয়ে যায়। বিস্তার যেহেতু করতেছো মানে বিস্তারিত হয়ে যাবে অনেক বেশি। তুমি যদি এই প্রথম যেই সারিটা, এই সারিটা নিয়ে যদি করো 2 যদি এটা এই অংশটুকু করো, তারপর যদি এই অংশটুকু দিয়ে করো, মানে এর যে সহগুণক, তারপর 6 - a দিয়ে 6 - a এর যে সহগুণক সেটাকে গুণ করেও যদি করো, সবগুলো একসাথে যোগ করবো পরে লাস্টে যে সেটা করলেও হবে। বাট যেটা হলো প্রশ্ন উল্লেখ করে দেয় যে এগুলা বিস্তার করা যাবে না, তার মানে সরাসরি ভাবে ভেঙে নিয়ে আসা যাবে না। তো তখন আমাদের স্টেপ বাই স্টেপ একটু এদের মধ্যে যে বিভিন্ন রকম বৈশিষ্ট্যগুলো আছে আমাদের নির্ণায়কের, সেগুলো ইউজ করে করে সরাসরি বিস্তার না করে এটাকে ছোট করে নিয়ে আসার চেষ্টা করতে হয়। তখন লাস্টের দিকে যে বিস্তার করা যায়, মানে বিস্তার করার আগেও বিস্তার করার আগে অনেক সময় দেখা যায় মিলা যায়। যেহেতু 0 বলছে অপরপক্ষে, তো দেখা যায় আমাদের কয়েকটা রুলস আছে যাদের কারণে আসলে বিস্তার করার আগেও এগুলা 0 বানানো পসিবল। তো সেটা আমরা দেখি। আমরা জানি আমাদের মেইন উদ্দেশ্য থাকে নরমালি কিসের দিকে যাওয়া, যে যে কোনো যা যা উপাদান আছে আমাদের সবগুলাকে 1 এর দিকে বানানো অথবা 0 এর দিকে যাওয়া। মেইন উদ্দেশ্য থাকে 0 বানানো। 0 বানালে একদম ইজি হয়ে যায়, কারণ 0 দিয়ে তুমি যাই গুণ করবে সেটা আমাদের 0 চলে আসবে। আহ তো 0 বানানোর পথে আমাদের একটা উপায় কাজে লাগে, সেটা হলো যে সবকিছুকে 1 বানানো। সো যদি সরাসরি কোনো কিছুকে 0 বানানো না যায়, তাহলে আমরা কি করি, 1 বানায় ফেলি। 1 বানাইলে আমাদের লাভ কি? 1 বানাইলে লাভ হইলো যে আহ 1 বানানোর পর তারপর তুমি যে আমরা যে নির্ণায়কের বিভিন্ন সারি অথবা কলামের মধ্যে বিয়োগ করতে পারি। আমার যদি দুই তিনটা জিনিস 1 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট বিয়োগ করে দিলে নিজেদের মধ্যে, তাহলেই দেখা যাবে 1 - 1 0 পাওয়া যাবে। সো 0 বানানোর পথে 1 বানানো হলো আরেকটা উপায়। বাট মেইন উদ্দেশ্য থাকে আমাদের 0 বানানো, যাতে আমাদের বিস্তার অব্দি না যাওয়া লাগে। এখন এই ম্যাথে আমরা সেই অ্যাপ্রোচ চাইলে ইউজ করতে পারি, এমন না যে মিলবে না, মিলবে। বাট আরো বেটার উপায় আছে। এটা 0 দেখাইতে হবে। তো অন্য ক্ষেত্রে না, যদি তোমাকে ধরো এটা নির্দিষ্ট কোনো মান পাওয়া গেছে ইকুয়ালস টু 0 না, ধরো 1 আসতেছে বা আরো অন্যান্য কোনো মান আসতেছে, এই পাশে ধরো ইকুয়ালস টু a - b আসতেছে, মানে বিভিন্ন রকম মান আসতেছে। So, বিভিন্ন রকম মান যখন আসবে সেক্ষেত্রে নর্মালি হলো আমরা ওই যে যে অ্যাপ্রোচটা জানি, যে উপাদানগুলো 0 বানানোর চেষ্টা করা যোগ বিয়োগের বা গুণের গুণ ভাগের মাধ্যমে, অথবা 1 বানানোর চেষ্টা করা, সেটার দিকে আগাইলে চলে। বাট এই ক্ষেত্রে আরো বেটার একটা উপায় আছে, ওইটা করলেও হবে, ওইটার মাধ্যমে এটা সলভ করা যাবে। বাট আরো সহজ একটা উপায় আছে। আমি যদি এখানে উপাদানগুলো দেখার চেষ্টা করি, 2, 3, 9 আছে আমাদের কাছে, এ বি সি আছে এই 2 নাম্বার কলামে। 3 নাম্বার কলামে দেখো 6 - a আছে, 9 - b আছে, 27 - c আছে। এখানকার 6, 9 আর 27 এটা যারা, এগুলো আসলে প্রথম এখানে যা যা আছে
এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আসলে এগুলো পাওয়া যাচ্ছে, তাই না? এই 2 কে 3 দিয়ে গুণ করলে 6 পাওয়া যায়, 3 কে 3 দিয়ে গুণ করলে 9 পাওয়া যায়, 9 কে 3 দিয়ে গুণ করলে 27 পাওয়া যায়। তাহলে আমরা বুঝতেছি এই প্রথম যেই সারি প্রথম যে কলামটা আছে সেই প্রথম কলামটার সাথে এবং এই 3 নাম্বার কলামের প্রথম অংশটুকুর সাথে সবার এদের মধ্যে সম্পর্ক আছে। এবং আমরা চাইলেই আমাদের এই যে 2 3 9 এদেরকে আমরা কি করে ফেলতে পারি, 6 9 27 বানায় ফেলতে পারি। কিভাবে করব? এই পুরো কলামটাকে 3 দিয়ে গুণ করব। এখন আমরা 3 দিয়ে তো আকাশ থেকে গুণ করতে পারি না, 3 দিয়ে গুণ করলে কোন একটা নির্ণয়ককে 3 দিয়ে ভাগ করা লাগবে। তো সামনে কি লেখা লাগবে? সামনে 1/3 লেখা লাগবে আর এখানে 3 দিয়ে গুণ করা লাগবে। ঠিক আছে? তখন এইভাবে তাহলে আমরা এগুলাকে সবগুলো 6 9 27 বানায় ফেলতে পারবো। এখন 6 9 27 বানা আমাদের লাভ কি? 6 9 27 বানা লাভ হইল আমরা জানি যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা সারিকে কিন্তু বিয়োগ করা যায়। এগুলা যদি 6 9 আর 27 হয়ে যেতে পারে তাহলে কিন্তু সেগুলো থেকে এই যে 2 নাম্বার কলামটা আছে সেগুলো কিন্তু বিয়োগ করা যাবে। তাহলে তুমি কি লিখতে পারবা? 6 a লিখতে পারবা, 9 b লিখতে পারবা, 27 c লিখতে পারবা। তার মানে হুবহু এটা সমান না? তার মানে 1 নাম্বার কলামটাকে আসলে আমি 3 নাম্বার কলামের সমান বানা ফেলতে পারবো। এবং নির্ণায়কের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে যে আমরা যদি যে কোনো দুইটা কলাম অথবা যে কোনো দুইটা সারি যদি সমান দেখতে পাই তাহলে কিন্তু পুরো নির্ণায়কের মান শূন্য। তো যদি আমি এই প্রথম সারিটাকে এবং তৃতীয় সারিটাকে যদি সমান দেখায় ফেলতে পারি তাহলেই কিন্তু আমি ইকুয়ালস টু জিরো দেখায় ফেলতে পারবো। ঠিক আছে? তো এটা একটা উপায়। আবার এমন করতে পারো, আমি তো এখানে প্রথম সারিটাকে 3 নাম্বারের মতো সাজাইছি। এখন এমন করতে পারো যে 3 নাম্বারটাকে প্রথমটার মতো সাজাইতে পারো। সেটা কিভাবে করবা? যে এখানকার 3 নাম্বারে খেয়াল করে যে সবগুলোতে মাইনাস এ আছে, মাইনাস বি আছে, মাইনাস সি আছে। তুমি কি করতে পারো যে 2 নাম্বার যে কলামটা সেটা এগুলোর সাথে যোগ করতে পারো। তাহলে কি হয়ে যাবে? 6 মাইনাস এ প্লাস এ। তাহলে কি হয়ে যাবে? শুধু 6 মাইনাস এ প্লাস এ কাটা। এখানে 9 মাইনাস বি প্লাস বি, তো প্লাস বি মাইনাস বি কাটা, এখানে 9 হবে। সি এর সাথে যদি এটা যোগ করে তাহলে কি পাবা? 27 পাবা। তাহলে আমরা উপর থেকে নিচে কি পাচ্ছি? শুধুমাত্র নাম্বারগুলো থেকে যাবে। 6 9 and 27 পেয়ে যাচ্ছ। তারপর এই পুরা কলামটাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 পাবা, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 পাবা। আচ্ছা, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 পাবা, না 9 কে 3 দিয়ে গুণ করলে ভাগ করলে 3 পাবা, আর 27 কে 3 দিয়ে ভাগ করলে আমরা 9 পাবো। তার মানে আবার আমাদের প্রথম যেই কলামটা সেটা সমান হয়ে গেছে। তখন আমরা একই কথা বলতে পারবো যে আমাদের যেহেতু দুইটা কলাম সমান হয়ে গেছে তাহলে মাস্ট জিনিসটার ভ্যালু কি হবে? 0 হবে। তো যেকোনো একভাবেই করা যায়। তো আমরা যদি যেকোনো একটা নিয়ে করি, লেফট সাইড নিয়ে করতে হবে। লেফট সাইড এটা যা আছে তাই এবার আমরা ডাইরেক্ট করে ফেলি। আমি বলতেছিলাম প্রথম যে নিয়মটা সেটা ফলো করি আপাতত, যে আমরা এই প্রথম যে ইয়াটা আছে আমাদের কলামটা আছে সেটাকে 3 নাম্বার কলামের সমান করার ট্রাই করি। তো কিভাবে করবো? যে এগুলো সবগুলোকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করা যায় কিভাবে? 1/3 ইন্টু 3 করে, তাই না? যে 3 তো আর আকাশ থেকে চলে আসবে না, আমাদের এইভাবে রাখা লাগবে। তারপর তার সাথে কি থাকবে? আমাদের যে নির্ণয়কটা আছে সেটা থাকবে এখানে। এখন 3 দিয়ে আমরা ডাইরেক্ট ভিতরে গুণ করে ফেলি। 1/3 বাইরে যেহেতু লিখছি, সো আবার লেখার দরকার নেই। সো 3 দিয়ে যদি ভিতরে গুণ করি কি হয়ে যাবে? আমরা জানি আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু সবগুলো উপাদানকে গুণ করা হয়। বাট নির্ণয়কের ক্ষেত্রে যদি আমি কোনো একটা সংখ্যা দ্বারা ভিতরে গুণ করি তাহলে কিন্তু যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম শুধুমাত্র গুণ হবে, পুরোটা গুণ হবে না। সো আমরা এই ক্ষেত্রে এই যে কলামটা আছে এই কলামটাকে শুধুমাত্র গুণ করব 3 দিয়ে। সো আমাদের হবে 6, 3 দিয়ে 3 3 9 হবে, আর 9 কে 3 দিয়ে গুণ করলে 27 পাওয়া যাবে। আর বাকিটুকু যা আছে সেরকমই থাকবে। আচ্ছা, এখন অনেক সময় টিচাররা প্রেফার করে যে তুমি আসলে এখানে কোন প্রসেস ইউজ করছো সেই প্রসেসটা আসলে সাইডে লিখে দিলে ভালো। তো আমরা কি করছি, আমরা যে প্রথম কলামটা সেই প্রথম কলামটাকে 3 দিয়ে গুণ করছি, তাই না? সো সেটা আমরা এখানে লিখে দেবো। তাইলে প্রথম কলামকে তুমি 3 দিয়ে গুণ করছো মানে কি, যে তাহলে তুমি একটা নতুন প্রথম কলাম পাইছো, তাই না? কলামকে আমরা সি দ্বারা প্রকাশ করি, তো প্রথম কলাম যেহেতু C1, এখন C1 কিন্তু আগে ছিল, কিন্তু এখন যেটা পাইছি এটা কিন্তু নতুন একটা C1, তাই না? আগের এটা ছিল C1, বাট এখন পাইছি কি এটা নতুন একটা C1, তো এটাকে আমরা বলতে পারি C1 প্রাইম। সো নতুন একটা C1 প্রাইম পাওয়া গেছে। এখন এটা কিভাবে পাওয়া গেছে? এটা পাওয়া গেছে হলো আগের যে C1টা ছিল, প্রথম কলামটা ছিল সেটাকে 3 দিয়ে গুণ করার ফলে, তাই না? তাহলে তুমি কি লিখতে পারো যে C1 প্রাইম ইকুয়ালস টু হলো আগের C1 আমরা কোনো প্রাইম দিই না, শুধুমাত্র C1, সেই C1 ইন্টু 3 অথবা 3C1 যে কোনো একটা লিখলেই হলো। সো
তাহলে আমরা এভাবে লিখে দিতে পারলাম যে আমরা আসলে এখানে কোন জিনিসটা ইউজ করছি, মানে কোন ক্যালকুলেশন করছি এখানে, সেই ক্যালকুলেশনটা জাস্ট আমরা সাইডে ব্র্যাকেটে দেখায় ফেললাম। এটা কাইন্ড অফ হলো উপপাদ্যে যেরকম সাইড নোট আমরা লিখে দিই যে সাইডে অমুক জিনিস করা হয়েছে তমুক জিনিস করা হয়েছে, এরকম এখানেও। সো যদি তোমার ক্যালকুলেশন কঠিন হয়, নর্মালি টিচাররা প্রেফার করে যে তুমি লিখে দাও, কারণ টিচাররা তো দেখা লাগবে এখানে কি করছো তুমি, আর মান দেখে দেখে আসলে সবসময় বোঝা যায় না। সো এগুলো দিলে বেশি ভালো আর কি, বেশিরভাগই প্রেফার করে। না দিলে অনেক ক্ষেত্রেই সমস্যা হয় না, তবে কিছু ক্ষেত্রে সমস্যা হওয়ার চান্স আছে। আচ্ছা, সো সামনে আমাদের 1/3 রয়ে গেল। এবার তাহলে আমরা সেকেন্ড প্রসেসে আগাই। সেকেন্ড প্রসেসে কি করব, যে আমরা এখন এই যে প্রথম কলামটা সেখান থেকে দ্বিতীয় কলামের উপাদানগুলো বিয়োগ করব। তাহলে এখানে কি হবে, 6 মাইনাস a পাওয়া যাবে, 9 মাইনাস b পাওয়া যাবে, 27 মাইনাস c পাওয়া যাবে। আর এই বিয়োগ করে আমরা বিয়োগফলটা কোথায় বসাবো, আমরা বিয়োগ করতেছি কাদের মাঝখানে, এই প্রথম কলামটা এবং দ্বিতীয় কলামটার মাঝখানে। এবং আমরা যখন বিয়োগ করা শেষ হবে, বিয়োগ করা শেষে 6 মাইনাস a, 9 মাইনাস b আর 27 মাইনাস c যেগুলো পাবো সেগুলো কিন্তু যে কোনো এক জায়গায় বসাইতে হবে, হয়তো প্রথম কলামের জায়গায় না হলে দ্বিতীয় কলামের জায়গায়। 3 নাম্বার কলামে যে কিন্তু আবার বসানো যাবে না, ঠিক আছে? সো আমরা যে দুইটার মধ্যে যোগ অথবা বিয়োগ করব তাদের যে কোনো একটা অবস্থানে আমাদের ওই যোগফলটা অথবা বিয়োগফলটা বসাইতে হবে। সো আমরা এখানে যে বিয়োগফল বের করব সেই বিয়োগফলটা 1 নম্বর কলামের ক্ষেত্রে বসাচ্ছি। তুমি চাইলে 2 নম্বরে বসাইতে পারবা, তাতেও ভুল হবে না। সো আমরা 1 নম্বরে তাহলে এটা বসাই। তাহলে 1 নম্বরে পাচ্ছি আমরা 6 মাইনাস a, নিচে পাচ্ছি 9 মাইনাস b, তার নিচে 27 মাইনাস c। আচ্ছা, সো আমরা জাস্ট এই যে বিয়োগফলটা, এই বিয়োগফলটা আমরা বসাইছি প্রথম কলামে, তো দ্বিতীয় কলাম যেরকম ছিল আগে এখনো সেরকমই থেকে যাবে। তো আমাদের এখানে কি থাকবে, abc থাকবে। আর 3 নাম্বার কলাম আমরা কিছুই করি নাই, সো সেটা তো আগের মতোই থাকবে। উম, আচ্ছা, এখন এখানে যে ক্যালকুলেশনটা করছি, এই যে বললাম এখানে প্রথম কলাম আমরা ক্যালকুলেশন করছি, কি করছি যে প্রথম কলামটা আগের যে প্রথম কলামটা ছিল তার থেকে আগের দ্বিতীয় কলামটা বিয়োগ করছি। এখন এই ক্যালকুলেশনটা সাইডে দেখা দিলে ভালো আর কি। So, আমরা ক্যালকুলেশনটা বসাইছি কোথায়, বসাইছি কিন্তু প্রথম কলামে, তাই না? দ্বিতীয় কলামে বসালে কিন্তু C2 লিখতাম, প্রথম কলামে যেহেতু লিখছি C1। C1 এখন এটা যেহেতু নতুন করে পাইছি, তাই না, ক্যালকুলেশন করার পর পাইছি এটা, তাহলে এটাকে বলবো C1 প্রাইম। এখন কথা হলো এখানে খেয়াল করো, C1 প্রাইম এখানেও C1 প্রাইম লিখছি, উপরে কিন্তু C1 প্রাইম লিখছিলাম, দুইটা কিন্তু সেম জিনিস না। এখানকার C1 প্রাইম আর এখানকার C1 প্রাইম কিন্তু সেম জিনিস না, ঠিক আছে? সো এখানে হলো যে বেসিক্যালি নিয়মটাই হলো যে তুমি নতুন যেটা পাইছো সেটাকে তুমি প্রাইম দ্বারা প্রকাশ করো, আর আগে যেটা ছিল সেটাকে নর্মাল দ্বারা প্রকাশ করো। এখন জিনিসটা তো এমন না যে তুমি এই প্রসেস পুরো ম্যাথে জাস্ট একবার করবা, দেখা যাবে তোমার 10-12 বারও করা লাগতেছে, যে 10-12টা ক্যালকুলেশন করা লাগতেছে বিভিন্ন সারি অথবা কলামের মাঝখানে। তখন আসলে বারবার তো ধরো তুমি প্রথমটাতে প্রথম 1 প্রাইম দিছো, দ্বিতীয়টাকে তুমি 2 প্রাইম দিলা, তোমার যে 10-12টা ইয়া হয়ে যায়, মানে 10-12 বার যদি করা লাগে, মানে যেগুলো বড় ম্যাথ, সেগুলোর ক্ষেত্রে তুমি 10-12টা প্রাইম দিতে পারবে না, তাই না? ওইখানে তো বেশি জটিল হয়ে যায়, তোমার নিজেরই পরে দেখবে যে কনফিউশন তৈরি হচ্ছে। সো দরকার নেই, সিম্পলি হলো যে আমরা নতুন যেটাই পাচ্ছি, ক্যালকুলেশন করে নতুন যেটাই পাওয়া যাবে সেটাকে আমরা C1 প্রাইম বলবো। এবং আগের C1 প্রাইম এবং পরের C1 প্রাইম কিন্তু সেম জিনিস না, ঠিক আছে? আমরা যে লাইনটা করতেছি, যে লাইনে ক্যালকুলেশন করতেছি, সেই লাইনটাকেই নতুন যেটা পাওয়া যাবে সেটাকে C1 প্রাইম বলবো। তার এক্স্যাক্টলি আগের যে লাইনটা সেটাকে আমরা বলবো C1, মানে যেটা নর্মাল ছিল আগে, এই ক্যালকুলেশনটা করার আগে, ঠিক আছে? তো C1 প্রাইম মানে বর্তমান যে প্রথম কলাম তার যেই বিয়োগ করার পরে যেটা পাইছি সেটা, সেটা কি করা হয়েছিল, সেটার আগের লাইনে যদি আমরা যেয়ে দেখি, আমরা কি করছিলাম যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করছিলাম। তার মানে আগের যে প্রথম কলাম সেটা ছিল C1 এবং আগের যে দ্বিতীয় কলাম সেটা ছিল C2। সো C1 মাইনাস C2। সো এই ক্যালকুলেশনটা করছি। সো আমরা সাইডে ব্র্যাকেটে দেখা দেবো এটা। তো এখন আমরা দেখতে পারতেছি যে এখানে কি পাচ্ছি, যে প্রথম কলামটা 3 নম্বর কলামটা কিন্তু সমান, ঠিক আছে? তাহলে কিন্তু কি সরাসরি জিরো লিখে ফেলা যায়। নির্ণায়কের সূত্রই এটা, যে আমরা যদি দুইটা কলামকে সমান পাই তাহলে হলো কি এদের ভ্যালু জিরো হয়ে যায়। আচ্ছা, এটার কারণ কি বলতে পারবা? দুইটা কলাম অথবা দুইটা সারি যদি সমান হয়ে যায় তাহলে আমরা কেন পুরা জিনিসটাকে জিরো বলি, পুরো নির্ণায়কের মান জিরো হয়ে যায় কেন? মাইক অন করে বলো। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ বলো, আমাদের যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি আমরা সমান বানায় ফেলতে পারি তাহলে সেই জিনিসটার ভ্যালু জিরো হয়ে যায় কেন? বলছিলাম একদিন। মনে নাই তো। হ্যাঁ, মনে নাই। আচ্ছা, এখানে হলো আমাদের এই যে প্রথম কলামটা এবং যে 3 নাম্বার কলামটা, এটা তো সমান হয়ে গেছে, তাই না?
যে কোনো র্যান্ডম কেসে যদি আমরা দেখি যে দুইটা সারি অথবা দুইটা কলাম সমান হয়ে গেছে, আমরা তো জানি যে কলাম কলাম অথবা সারি 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 থেকে সারি কি করা যায়, যোগ বিয়োগ করা যায়। তাহলে এখন চাইলে আমরা এই দুইটা যে কলাম, প্রথম কলাম এবং 3 নম্বর কলাম, এদেরকেও বিয়োগ করতে পারি একটা একটা থেকে। সো এটা থেকে যদি এটা বিয়োগ করি, দুইটা সমান না, তাহলে বিয়োগ হয়ে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, পুরা একটা কলাম জিরো পেয়ে যাব। আর পুরো একটা কলাম যদি জিরো পাওয়া যায়, তাহলে যদি তুমি বিস্তার করো, বিস্তার তুমি কিভাবে করবা, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম নিয়ে করবা। যেই সারিটা জিরো হয়ে গেছে সেই জিরো সারিটা দিয়ে যদি তুমি করো, অথবা যে কলামটা জিরো হয়ে গেছে সেটা দিয়ে যদি তুমি করো, তাহলে তো মাস্ট জিরো আসবেই আসবে। কারণ তুমি তো যেই ইয়াগুলো আছে, উপাদানগুলো আছে, যেই তুমি সারিটা নিচ্ছ অথবা যে কলামটা নিচ্ছ, সেই সারির বা সেই কলামের যে উপাদানগুলো, সেগুলো দিয়ে তার সহগুণকে গুণ করবা, তাই না? তার মাধ্যমে তো আমরা কোনো একটা নির্ণয়কের মান বের করি। সো যখন তুমি সহগুণককে গুণ করবা, সহগুণকের ভ্যালু যাই হোক না কেন, জিরো দিয়ে গুণ করতেছো মানে পুরো জিনিসটা জিরো। তো যদি সবগুলো উপাদান জিরো হয়, তাদেরকে তাদের সহগুণক দিয়ে গুণ করলে কি হবে, পুরোটাই জিরো আসবে। যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো, একদম আলটিমেটলি সব জিরো। সো এই জন্য দুইটা সারি বা দুইটা কলাম সমান হইতে পারে না। দুইটা সারি অথবা দুইটা কলাম যদি সমান হয়, তাহলে পুরো জিনিসটা ভ্যালু জিরো হয়ে যায়, কারণ এদেরকে পরের স্টেপে যেয়ে আমি চাইলে বিয়োগ করে দিতে পারি, অথবা বিয়োগ নাও করতে পারি। এটা হলো কাইন্ড অফ রুলের মতো হয়ে গেছে যে এটা তো হবেই, আমরা জানি। সো এটা আরেকবার দেখানোর কোনো দরকার নেই। সো এই জিনিসটার ভ্যালু জিরো, সামনে 1/3 ছিল, 1/3 ইন্টু জিরো, পুরো জিনিসটা ভ্যালু তাহলে জিরো। এই কাজটা হলো কি আমাদের রাইট সাইড, তো প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এই গেল। তারপর যদি আরেকটা দেখি আমরা, আচ্ছা বরিশাল একের একটা দিচ্ছি। 1 1 1 1 + x এখানে 1, তারপর 1 1 1 + y। আচ্ছা, সেট একটা আমরা নির্ণায়ক পাইছি। এবার এ নির্ণায়কের মান বলা বলা হলো যে xy, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? কাইন্ড অফ একই রকম অবস্থা, যে সরাসরি বিস্তার করা যাবে না। যদি তুমি সরাসরি বিস্তার করো যে 1 দিয়ে তারপর 1 কে তার সহগুণক দিয়ে গুণ, এই 1 কে নিয়ে তার সহগুণক দিয়ে গুণ, এই 1 কে নিয়ে তার সহগুণককে গুণ, সো এখান থেকে তো আসলে ভ্যালু পাবাই। পরে দেখবে যে যোগ বিয়োগ করে আলটিমেটলি xy পাওয়াই যাবে। বাট আমরা সেভাবে করতে পারবো না অবভিয়াসলি, আমাদের বলেই দেওয়া থাকে প্রশ্নে যে আমাদের বিস্তার না করে করতে হবে। তো শর্ট নিয়মে আগে ভেঙে চুরে নিয়ে আসতে হবে। সো এটা আসছে হলো বরিশাল বোর্ডে 1 সালে। আচ্ছা, সো এটা তাহলে আমরা দেখতেছি আমাদের অনেকগুলা রাশি অলরেডি ওয়ান হয়ে গেছে। আমরা তো চেষ্টাই করি ওয়ান বানানোর, যাতে আমরা সবকিছু কি করতে পারি, পরে যে জিরো বানাইতে পারি। সো এখানে যেহেতু ওয়ান আগেই করা আছে, তাই আমাদের কাজ অনেকটুকু সহজ হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা জাস্ট এই রাশিগুলো নিজের থেকে নিজেরা বিয়োগ করব। ঠিক আছে? 1 নম্বর যে ইয়াটা আছে, কলামটা আছে, সেখান থেকে 2 নম্বরটা বিয়োগ করতে পারো, অথবা 2 নম্বর কলাম থেকে 1 নম্বরটা বিয়োগ করতে পারো। তারপর হয়তো তুমি 2 নাম্বার থেকে 1 নাম্বার, সরি 3 নাম্বার থেকে 2 নাম্বারটা বিয়োগ করতে পারো। সো এইভাবে করলে আসলে দেখা যাবে আলটিমেটলি আমরা যদি কোনো একটা সারি অথবা কোনো একটা কলামের যে কোনো দুইটা উপাদানকে যদি জিরো বানাইতে পারি আর কি। ঠিক আছে? আমাদের উদ্দেশ্য থাকে নর্মালি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের টোটাল যতগুলো উপাদান আছে তার মধ্যে জাস্ট একটাকে নর্মাল রাখা, বাকি সবগুলো জিরো বানানো। সবগুলোই নরমালি সব ক্ষেত্রে জিরো বানানো যায় না। এটা এই কাজটা যদি জিরো হয়, তখনই জাস্ট আসলে সবগুলোকে জিরো বানানো পসিবল হয়। বাট এটা এই কাজটা যদি কোনো একটা মান থাকে, তার মানে অবশ্যই কোনো একটা সারি অথবা কোনো একটা কলামে সবগুলা ভ্যালু জিরো হওয়া পসিবল না। কারণ সবগুলো জিরো হলে তো পুরো নির্ণয়কের মান জিরো হইতো। বাট আমরা দেখতেছি কোনো একটা মান আছে জিনিসটার, তাইলে অবশ্যই কোন একটা সারি অথবা কোন একটা কলামের পুরা জিনিসটা জিরো হওয়া পসিবল না। বাট হাইয়েস্ট কি হইতে পারে, যে আমাদের যে কোনো একটা উপাদান বাদে বাকি সবগুলা জিরো হইতে পারে। ঠিক আছে? সো আমাদের উদ্দেশ্য সেটা থাকবে। তো সেটা যদি আমরা করি, আমরা এখানে কি করতে পারি, আমরা হলো যে কোনো একটা কলাম বা সারি থেকে একটা কলাম বা সারি বিয়োগ করতে পারি। এখন এখানে তুমি সারি অনুসারেও করতে পারো, কলাম অনুসারেও করতে পারো। আমি এখন এখানে কলাম অনুসারে করতেছি। ঠিক আছে? আমরা হলাম কি করি, 2 নাম্বার যে কলামটা, সরি 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার কলামটা আছে, সেখান থেকে আমরা 1 নম্বর কলামটা বিয়োগ করি। ঠিক আছে? 2 নাম্বার কলাম থেকে 1 নম্বর কলাম বিয়োগ করব। এবার কথা হলো এই বিয়োগফলটা বসাবো কোথায়। বিয়োগফলটা আমি ধরো 2 নাম্বারেই বসাইলাম। ঠিক আছে? এখানে যে বিয়োগফলটা পাওয়া যাবে সেটা আমি 2 নাম্বার যে ইয়াটা পাওয়া যাবে, কলামটা পাওয়া যাবে, সেখানে বসাবো। আচ্ছা, এখন কথা হলো তুমি যে বিয়োগ করতেছো বা যোগ করতেছো, এই যোগফল বিয়োগফলটা তুমি চাইলে আসলে যে কোনো জায়গায় বসাইতে পারতেছো। কিন্তু কথা হলো, এটা কিন্তু অনেক সময় তুমি কিছুটা বুঝতেও পারো যে কোন জায়গায় বসালে ভালো হবে।
যেমন এক্ষেত্রে যদি আমি বিয়োগ করি, খেয়াল করো 1 মাইনাস 1 0 পাওয়া যাবে। আচ্ছা, আমি 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করার কথা বলছি। সো 1 মাইনাস 1 0 পাওয়া যাবে। 1 প্লাস x মাইনাস 1, সেখানে শুধু প্লাস x পাওয়া যাবে এবং 1 মাইনাস 1 0 পাওয়া যাবে। এই যে ভ্যালুগুলা পাচ্ছি, এই ভ্যালুগুলা মানে বিয়োগ করে যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা যদি আমি এখানে 1 নাম্বার কলামে বসাই, তাহলে কি হবে খেয়াল করে, এখানে 0 পাবো, এখানে x পাবো, এখানে 0 পাবো। ঠিক আছে? সো এই কলামটা গেলে এরকম যে 0 x 0 হয়ে গেল। আর এটা যা আছে সেরকমই থেকে যাবে তাইলে। সো আমরা কি পাচ্ছি, এই প্রথম যেই আমাদের কলামটা সেখানে কিন্তু x পাওয়া যাচ্ছে, তাই না? মাঝখানে একটা x আছে। সেকেন্ডটাতেও কি আছে? এখানে x জাতীয় একটা আছে। থার্ডটাতে কি আছে? y জাতীয় একটা আছে। ঠিক আছে? এই ক্ষেত্রে এরকম পাচ্ছি। আর যদি আমি ধরে নেই এই যে বিয়োগফলটা, সেটা আমি 2 নাম্বার যেই কলামটা সেখানে বসাবো। যদি আমি 2 নাম্বার কলামে বসাই, তাহলে দেখো কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি x, এখানে পাচ্ছি 0, মানে যে ভ্যালুগুলো পাইছি একই তো ভ্যালু, 0 x 0। তাহলে এই পুরো জায়গায় কি পাওয়া যাচ্ছে? শুধুমাত্র এখানে মাঝখানে x পাওয়া যাবে। আর এখানে 1 1 আছে, সো এখানে কোনো x নাই বা x বা y কিছুই নাই। এখানে মাঝখানে একটা x আছে, এখানে লাস্টে যে একটা 1 প্লাস y আছে। সো এখানে একটা কলামে একটা x জাতীয় উপাদান পাওয়া যাচ্ছে, এখানে একটা কলামে একটা y জাতীয় উপাদান পাওয়া যাচ্ছে। সো x y মানে যেগুলো আমাদের চলক, এরকম চলক জাতীয় উপাদান মোট কয়টা পাওয়া যাচ্ছে? দুইটা। সো যদি আমি এই বিয়োগফলটা 2 নাম্বার কলামে বসাই, তাহলে আমরা পাচ্ছি কি মোট x y জাতীয় পদ পাওয়া যাচ্ছে দুইটা। বাট যদি সেটাকে আমি প্রথম কলামে বসাই, তাহলে এটা এখানে x পাওয়া যাচ্ছে, আর এটা তো নরমাল থেকে যাচ্ছে, এখানে x তো থেকেই যাবে। তো আমরা কি একটা দুইটা তিনটা মোট পাবো, x বা y জাতীয় বা চলক জাতীয় রাশি পাবো। তখন নরমালি এক্ষেত্রে এটা যদি ছোট ম্যাথ, এটার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হবে না। তবে বাকি যেগুলো বড় বড় ম্যাথ আছে সেসবের ক্ষেত্রে দেখা যাবে, তুমি যেহেতু চলক বেশি নিচ্ছ, তিনটা চলক নিচ্ছ, আর আরেকটা কেসে কিন্তু দুইটা চলক নেওয়া পসিবল। তো তখন দেখা যায়, যখন তুমি তিনটা চলক নিয়ে কাজ করতেছো, তখন দেখা যাবে তোমার ম্যাথ একটু ক্যালকুলেশন কঠিন হতে পারে। সো এটার মাধ্যমে আসলে তুমি আসলে বুঝতে পারবা যে কোন কলামে আমার বসানো উচিত। হ্যাঁ, দুই জায়গায় বসানো যাবে, দুই জায়গায় করে আলটিমেটলি মিলানো যাবে, তবে কোনটা করলে বেশি সুবিধা হবে আর কি। সো আমি তাহলে এখানে 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলামটা বিয়োগ করব, সেই বিয়োগফলটা আমরা 2 নাম্বার কলামেই বসাবো, যাতে শুধুমাত্র এখানে মাঝখানে এক্সট্রা পাওয়া যায়। তার মানে এখানে শুধুমাত্র একটা এক্স জাতীয় পদ পাওয়া যাবে। প্রথম কলামটা তার মতোই থেকে যাবে, সো এখানে কোনো এক্স বা ওয়াই জাতীয় পদ নাই। 3 নাম্বার কলামে জাস্ট একটা ওয়াই জাতীয় পদ আছে, সো মাত্র দুইটা এক্স ওয়াই জাতীয় পদ পাওয়া যাবে। তার মানে কম পরিমাণ পাওয়া যাচ্ছে, তাই আমি এই নিয়মটাই ফলো করব। ঠিক আছে? সো আমরা প্রথমে এই দুইটা বিয়োগ করি বিয়োগফলটা লিখি। সো 1 মাইনাস 1 0 পাওয়া যাচ্ছে। কোথায় লিখবো এটা? আমরা 2 নাম্বার কলামের জায়গায় লিখবো। সো 2 নাম্বার কলামের জায়গায় লিখতেছি 0, তারপর 1 প্লাস এক্স মাইনাস 1। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, প্লাস 1 মাইনাস 1 কাটা, শুধুমাত্র এক্স থাকবে আমাদের। তারপর এর নিচেও কি হচ্ছে, আচ্ছা, এর নিচে আমাদের কি হচ্ছে 1 মাইনাস 1, 1 মাইনাস 1, এখানেও 0। ঠিক আছে? এটা কোথায় বসাইছি? 2 নাম্বার কলামে বসাইছি। তাহলে 1 নাম্বার কলামের উপাদানগুলো যেরকম ছিল সেরকমই থেকে যাবে, 1 1 1। আর 3 নাম্বার কলামের উপাদানগুলো হলো 1 1 1 প্লাস y। তাহলে এখানে যে ক্যালকুলেশনটা করছি আমরা জানি, সেটা কি সাইডে লিখে দিলে ভালো হয়। সো আমরা এখানে কোনটায় আমরা যে বিয়োগ করছি সেই বিয়োগফলটা বসাচ্ছি কিন্তু 2 নাম্বার কলামে। তো আমরা কি লিখবো? C2। আর এটা যেহেতু আমরা ক্যালকুলেশন করে পাইছি, নতুন করে পাওয়া, তাহলে এটাকে বলবো C2 প্রাইম। এই C2 প্রাইম কিভাবে পাওয়া গেছিল? আগে যে 2 নাম্বার কলাম ছিল তার থেকে 1 নাম্বার কলামটা বিয়োগ দিয়ে, তার মানে C2 মাইনাস C1। আগের যে 2 নাম্বার কলাম সেটাকে C2 বলবো মাইনাস C1। আর বর্তমান যে 2 নাম্বার কলাম সেটাকে বলবো C2 প্রাইম। আচ্ছা, এখন এই ক্যালকুলেশনটা আসলে আমাদের ইনাফ না, আমাদের শেষ হয় নাই। আমরা দেখতে পাচ্ছি যে এরকম কিছু পাওয়া গেছে। এখন আমাদের কিন্তু xy দেখাইতে হবে। আর এখান থেকে মোটামুটি করে ফেলা যায়। আচ্ছা, চাইলে এটা দেখতে পারো, এখানে খেয়াল করো, আমার এই যে মাঝখানের যে ইয়াটা আছে, তুমি যদি এটার সাপেক্ষে করো, এই কলামটা নিয়ে যদি তুমি ক্যালকুলেট করো বা এই কলামটা নিয়ে যদি তুমি বিস্তার করো, নির্ণায়কের মান যেভাবে বের করা হয় যে প্রত্যেকটা উপাদানকে তার সহগুণক দিয়ে গুণ করতে হবে, 0 ইন্টু তার সহগুণক, x ইন্টু তার সহগুণক, 0 ইন্টু তার সহগুণক। তাহলে গুণ করে যে যোগফলটা পাওয়া, তারপর সবগুলোকে যে সবগুলো গুণফলকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা কি বলবো, যে এটা হলো আমাদের নির্ণায়কের মান। তো সেটা একটা উপায় হতে পারে, সেটার মাধ্যমে আমরা xy পাবো আশা করি, সেটাতে সমস্যা নাই। তো এভাবেই করে ফেলা যায় এক্ষেত্রে, যেহেতু আমাদের এটা হয়ে গেছে। চাইলে তুমি আরেকটা করতে পারতে, সেটা হলো যে আমার 1 নাম্বার আর 3 নাম্বার যেই কলাম আছে, ঠিক আছে, 1 নাম্বারটা আর 3 নাম্বারটা, এদের মধ্যে যদি এখন বিয়োগ করি, খেয়াল করে এখানে কিন্তু 1 1 আছে, এগুলো বিয়োগ করলে কিন্তু 0 হবে। 1 1 বিয়োগ করলে কিন্তু 0 হবে, তাহলে সেখানেও কিন্তু আমরা কি 0 0 কোন একটা সারিতে পাবো, সরি কোন একটা কলামে পাবো, কোন একটা কলামে দুইটা 0 পাওয়া যাবে। তো ওইখানে ক্যালকুলেশন বাড়ানো যায় চাইলে। তবে যেহেতু আমরা এখানে অলরেডি দেখতেছি যে আমাদের একটা কলাম পাওয়া গেছে এমন, যেখানে শুধুমাত্র একটা উপাদান বাদে বাকি পুরোটা 0।
তাহলে এখন আমি কি মান বের করে ফেলতে পারবো। সো মান তাহলে বের করি, মান বের করবো কিভাবে, 0 ইন্টু তার সহগুণক, তাই না? এখানে সহগুণক কত, এখানে খেয়াল করো জিরোর অবস্থান দেখো, জিরোর অবস্থান কি 2 নাম্বার পজিশনে, তাই না? আমরা জানি কি, যদি আমরা অল্টারনেট নিয়মটা ভাবি, যে প্রথমটা শুরু হয় প্লাস দিয়ে, যেহেতু আমরা সহগুণক করতেছি, আমাদের প্লাস মাইনাসের বিষয় আছে এখানে, প্রথমটা প্লাস হয়, তারপরটা মাইনাস হয়, তারপরটা আবার প্লাস হয়, তাই না? তাহলে আমরা জিরো যেহেতু বলতেছি, জিরোর ক্ষেত্রে কি হবে, মাইনাস হবে। সো -1 আগেই গুণ হবে, ইনটু কি হবে, আমাদের এটা সহগুণক, জিরোর সহগুণক। এখন জিরোর সহগুণক কি, জিরোর সহগুণক হলো জিরোর যে সাইডে আছে এবং যে কলাম আছে সেটা বাদ দিয়ে যেটা পাওয়া যাচ্ছে। এখানে 1 থাকে, 1 থাকে, এখানে 1 থাকে, 1 প্লাস ওয়াই থাকে। সো আমরা পাচ্ছি 1 1 1 1 প্লাস ওয়াই। সো এটা হলো জিরো এর সহগুণক। চাইলে ডাইরেক্ট মান বসায় ফেলা যায়, এটা আসলে ইচ্ছা একদম। আচ্ছা, তারপর সেকেন্ডটা জিরোর সাথে কি ছিল, মাইনাস ছিল, তাই না? জিরোকে -1 দিয়ে গুণ করা হয়েছে। অথবা আমি যদি এখানে -1 না লিখে জাস্ট জিরোর আগে যদি মাইনাস লিখি, সেটাতেও হবে, ঠিক আছে? বাট এটা আসলে প্লাস মাইনাস কিছুই ম্যাটার করবে না, কারণ জিরো দিয়ে গুণ করলে তো আসলে পুরোটাই জিরো, তো আসলে বেরও করা লাগবে না এটা আমাদের। আচ্ছা, তারপর সেকেন্ডটা দেখি, এক্সেরটা দেখি। জিরো যেহেতু প্লাস ছিল, আমরা জানি উপর বা নিচে বা ডানে বা বামে গেলে কি হয়, অল্টারনেট হয়, প্লাসের পরেরটা মাইনাস হয়, মাইনাসের পরেরটা প্লাস হয়। সো জিরোটা যেহেতু মাইনাস ছিল, মাইনাসের নিচেরটা অবশ্যই প্লাস হবে। সো প্লাস এক্স ইন্টু এক্স এর সহগুণক। এবার এক্স এর সহগুণক কোনটা, এক্স এর সহগুণক হলো এক্স যে সারিতে আছে এবং যে কলামে আছে সেটা যদি বাদ দিই তাহলে যেটা পাওয়া যায়। সো এটা এটা বাদ দিলে কি পাওয়া যায়, 1 1 1 1 প্লাস 1, সরি 1 প্লাস ওয়াই। সো 1 1 1 1 প্লাস ওয়াই। আচ্ছা, এক্স যেহেতু প্লাস ছিল, তারপর এটা অবশ্যই কি হবে, মাইনাস হবে। সো তুমি সামনে মাইনাস দিতে পারো, অথবা হলো 0 ইন্টু এরকম -1 দিতে পারো, ঠিক আছে? -0 দিতে পারো, অথবা প্লাস প্লাস দিয়ে তারপর হলো 0 ইন্টু -1ও দিতে পারো, একভাবে করলেই হয়, একই তো জিনিস, মাইনাসই আসে। -0, আচ্ছা -0 ইন্টু কি, এটা আসছে 0 এর সহগুণক। 0 এর সহগুণক কি, এর নিচের যে 0 তার সহগুণক কি হবে, এই যে সারিটা আছে এবং এই যে কলামটা আছে সেটা বাদ দিয়ে যেটা পাওয়া যায়, 1 1 1 1 1 1 1 1। আচ্ছা, এখানে খেয়াল করো 0 দিয়ে গুণ করা হচ্ছে কিন্তু এই সহগুণককে, তাহলে এটা এই পুরো জিনিসটার ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে। মানে তোমাকে নির্ণায়কের মান বের করে দেখানোই লাগবে না, কারণ 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাচ্ছে। তবে যদি ধরো এখানে যদি 0 না থাকতো, ধরো এখানে 2 বা 3 আছে, ঠিক আছে? তবুও কিন্তু এই পুরোটা জিনিস 0 হইতো। কিভাবে 0 হইতো খেয়াল করো, এই যে সহগুণকটা দেখতেছি, এটা সহগুণকটাও তো একটা নির্ণায়ক, তাই না? 2 ইন্টু 2 আকারের একটা ছোট নির্ণায়ক না সহগুণকটা? যে কোনো সহগুণকই আসলে কি নির্ণায়ক, বা নির্ণায়কের ছোট অংশ। যাই হোক, এটা একটা নির্ণায়ক। তো এটা যেহেতু নির্ণায়ক, এটা খেয়াল করো, দুইটা যেই কলাম আছে অথবা যে দুইটা সারি আছে যেগুলো কিন্তু একদম সমান, তাই না? দুইটা সমান হলে আমরা কি জানি, এই পুরো জিনিসটা ভ্যালু কি হবে, 0 হবে। আমরা আগের ম্যাথে তো করছি এই জিনিসটা। তো এই পুরো জিনিসটা আসলে 0। সো এখানে যদি 0 নাও হইতো, এটা যদি 2 বা 3 কিছু হইতো, এইটা জিনিসের ভ্যালু কিন্তু 0, তাহলে কিন্তু আলটিমেটলি গুণ করে পুরোটাই 0 হইতো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সো এখানে 0 ইন্টু এই পুরো জিনিসটা কি হয়ে যাবে, এখানে যাই থাকুক না কেন পুরো জিনিসটা ভ্যালু হয়ে যাবে 0, প্লাস এক্স ইন্টু ইন্টু কি, এই অংশটা। এখন এই অংশটা যেহেতু আমাদের কি ছোট একটা অংশ আকারে আছে, নির্ণায়ক, এটার জিনিসটা আমরা জানি কি, মান বের করা যায়। মান বের করার নিয়ম কি, যে প্রথমটা এভাবে গুণ করতে হয় উপর থেকে নিচের দিকে, আর যে বাকিগুলো থাকবে সেগুলোকে নিচের থেকে উপরে বিয়োগ করতে হয়, এবং এই বাকি যেটা আছে নিচে থেকে উপর থেকে যেটা গুণ করা হয়েছে সেটা কিন্তু বিয়োগ হয়, ঠিক আছে? সো প্রথমে 1 ইন্টু 1 প্লাস ওয়াই। সো 1 ইন্টু 1 প্লাস ওয়াই করলে কি হয়, 1 প্লাস ওয়াই থাকে, 1 দিয়ে গুণ করলে তো সেটাই থাকবে। সেখান থেকে কি হবে, মাইনাস হবে। মাইনাস হবে কোনটা, এই যে বাকি দুইটার গুণফল, 1 1 এর গুণফল কত, 1ই। তো সেটা মাইনাস হয়েছে, প্লাস, আর এতটুকু যেহেতু 0 দ্বারা গুণ করাইছি, পুরো জিনিসটার ভ্যালু কত, 0। এখন এখানে খেয়াল করো, 1 প্লাস ওয়াই মাইনাস 1, তো প্লাস 1 মাইনাস 1 কাটা, শুধুমাত্র ওয়াই থাকবে, ওয়াই ইন্টু এক্স, তাহলে কি পুরো জিনিসটা কত পাওয়া যায়, শুধুমাত্র এক্স ওয়াই পাওয়া যায়, ঠিক আছে? সো এটাই আমাদের রাইট সাইড প্রমাণিত। আচ্ছা, এটা আমাদের লেফট সাইড ছিল। তো এই গেল এই ম্যাথটা, এটাও ছোট ছিল, সহজ ছিল। আচ্ছা, এরপরে আরো কিছু ম্যাথ আছে ইম্পর্টেন্ট।
আচ্ছা, হ্যাঁ, minus b, okay. আচ্ছা, আর একটা ম্যাথ দেখি আমরা, চট্টগ্রাম বোর্ড 10 সালের। তুমি কি আছো অনলাইনে? কি হ্যালো, ভাইয়া বুঝি নাই। আছো নাকি অনলাইনে? হ্যাঁ, আছি আছি। আগের ম্যাথগুলো নোট করছো? হুম, না। হায়রে অলসতা। আচ্ছা, পরে লিখে নিও, কারণ এখানে অনেকগুলা ম্যাথ আছে। জাস্ট 4-5 পেজ ডাইরেক্ট জাস্ট ম্যাথ। না সরি, 4-5 পেজ না, আরো বেশি, 7 পেজ। তো 7 পেজ গণহারে জাস্ট ম্যাথ। সো সবগুলা করতে হবে টানা। আচ্ছা, এই জিনিসটা, এই কাজটা হলো আমাদের প্রমাণ করতে হবে যে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আচ্ছা, এই জিনিসটা আসছিল আমাদের চট্টগ্রাম বোর্ডে, চট্টগ্রাম বোর্ড 10-এ। আচ্ছা, তো আমরা লেফট সাইড ধরে নেই। এখানে আমাদের সেম কথাবার্তা যে সরাসরি বিস্তার করে ফেলা যাবে না, ঠিক আছে? সরাসরি বিস্তার না করে আমাদের প্রথমে ভেঙে চুরে নিয়ে এসে তারপর এটার দিকে যেতে হবে। সো এগুলা যেটা হয়, তোমাকে আসলে উত্তরের দিকে কিন্তু খেয়াল রাখতে হয় যে তোমাকে আসলে কোন জিনিসটা প্রমাণ করতে বলছে, সেটার দিকে আসলে আগাইতে হবে, সেটা বুঝে বুঝে আগাইতে হবে। সো আমাদের এখানে a মাইনাস বি আছে, b মাইনাস সি আছে, c মাইনাস a আছে। এখন এই জিনিসগুলো কিভাবে আনা পসিবল? আমরা এখানে দেখতেছি যে আমাদের একটা সারিটা কিন্তু পুরোটা কি হয়ে গেছে, 1-1 হয়ে গেছে। আমরা জানি আমাদের উদ্দেশ্য কি থাকে, যে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের, যেহেতু আমরা এই পাশে দেখতেছি কি কোন একটা ভ্যালু তো আছে, জিনিসটা তো জিরো হয় নাই, তাই না? কোন একটা ভ্যালু আছে। ভ্যালু যেহেতু আছে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম কিন্তু পুরোপুরি ভাবে জিরো হয়ে যাওয়া পসিবল না। কারণ পুরোপুরি ভাবে কোন একটা সারি বা কলাম জিরো হয়ে গেলে কিন্তু পুরো জিনিসটা হলো জিরো হয়ে যায়, পুরা নির্ণয়কের মান তখন জিরো আসতো। বাট এখানে যেহেতু কোন একটা মান আছে, তার মানে অবশ্যই কোন একটা সারি অথবা কোন একটা কলাম পুরোপুরি ভাবে জিরো হয় নাই। তবে কি হইতে পারে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের একটা উপাদান বাদে, মিনিমাম একটা উপাদান বাদে বাকি সবগুলো জিরো হওয়া কিন্তু পসিবল এখনো। ঠিক আছে? সো আমাদের উদ্দেশ্য সেটাই থাকবে যে যে কোনো একটা উপাদান বাদে বাকি সবগুলো জিরো বানানো, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের ক্ষেত্রে। তো এখানে খেয়াল করে, এখানে যে এই জায়গাটা, এই কলামটাতে 1-1 যে আছে, আমি যদি ডানে বা বামে এদের মধ্যে যোগ বিয়োগ করি, 1 প্লাস এ, 1 মাইনাস এ, 1 মাইনাস এ স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার, এগুলো করে কিন্তু কোনোটাতেই লাভ নাই, কারণ আমাদের আসলে কোনোটাতেই এটা জিরোর দিকেও যাচ্ছে না, আবার অন্য কোনো দিক দিয়ে কমন টমনের দিকেও যাচ্ছে না। সো ওই অ্যাপ্রোচ আসলে আমাদের লাভ নাই। আমরা অন্য কোন দিকে ভাবতে পারি, আমরা এইটাকে যদি একটা কলাম ধরি, মানে সরি সারি ধরি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। এবার যদি আমি উপর নিচে যদি সারিগুলো থেকে বিয়োগ করি, তাহলে কিন্তু এই 1-1 জিরো হয়। ঠিক আছে? তার মানে কলাম ধরে বিয়োগ করলে এক্ষেত্রে আমরা এখন আগাইতে পারতেছি না, বাট সারি ধরে করলে আমরা এক্ষেত্রে আগাইতে পারতেছি, যে 1-1 জিরো জিনিসটা পাওয়া যাচ্ছে। সো আমরা এই প্রথম যে সারি, সেখান থেকে যদি দ্বিতীয় সারিটা বিয়োগ করি, তাহলে আমরা পাবো 1-1 জিরো পাওয়া যাবে। আবার a মাইনাস বিও কিন্তু পাওয়া যাবে। আমাদের উত্তরে কি আছে, a মাইনাস বি আছে না? তাহলে আমরা বুঝতেছি এটা আসলে রাইট ওয়ে। a মাইনাস বি পাওয়া যাবে, আবার এখানে কি পাওয়া যাবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে সেখানেও আমরা a মাইনাস বি পাচ্ছি। তার মানে আমরা উত্তরের দিকে যা আগাচ্ছি সেটা আমরা বুঝতে পারবো, যে আমরা যদি প্রথম সারিটা এবং দ্বিতীয় সারিটা বিয়োগ করি। একইভাবে আমরা যদি দ্বিতীয় সারিটা এবং তৃতীয় সারিটা বিয়োগ করি, 1-1, সেখানেও জিরো পাওয়া যাবে একটা উপাদান। এখানে বি মাইনাস সি পাওয়া যাবে, সেটা কি আমাদের আনসারে আছে। আবার একটা কি পাওয়া যাচ্ছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রেও কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে কি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে সেখানেও কিন্তু বি মাইনাস সি পাওয়া যাচ্ছে। তার মানে কিন্তু আমাদের উত্তর দিকে আগানো যাচ্ছে। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা 1 নাম্বার কলাম থেকে, সরি 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করব, আবার 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করব। সো এটা একভাবে করা যেতে পারে। আরো উপায় আছে, এমন না যে এটাই একমাত্র উপায়। তুমি যদি এমন করো যে 1 নাম্বার সেটা থেকে 2 নাম্বার বিয়োগ না করে 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করলা, তাহলেও দেখবা যে মিলবে। ঠিক আছে? এখানে বিয়োগ হয়ে 1 হবে, এখানে বি মাইনাস এ হবে, এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। এখন কথা হলো, তোমার বি মাইনাস এ আছে আর এখানে এ মাইনাস বি প্রমাণ করতে বলছে। যেটা হয় যে আলটিমেটলি দেখবা যে বাকি সবগুলো যখন ক্যালকুলেট করবে, দেখবা যে মাইনাস টাইনাস চলে আসতেছে, সামনে হয়তো মাইনাস দিয়ে গুণ হবে অথবা মাইনাস কমন নেওয়া যাবে। সো আলটিমেটলি দেখা যাবে যে এ মাইনাস বি চলে আসবে। সো সেটাতেও কোনো সমস্যা হবে না, সেটা দিয়েও করা যাবে। এখন কথা হলো যে এখানে কিন্তু তুমি কলাম ধরে ধরে করলে মোস্ট প্রবাবলি মিলবে না, মানে সরাসরি মিলবে না, আলটিমেটলি সবই মিলে।
অনেক বড় ক্যালকুলেশন হয়ে আলটিমেটলি যোগ বিয়োগ হয়ে সবকিছুই মিলবে, বাট ওইটা আসলে করে লাভ হবে না। সেখানে যদি তুমি কলাম কলাম ধরো, যে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বা 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম, এদের মধ্যে আসলে এই দিকে আগানো যাচ্ছে না, মানে একটু ক্যালকুলেশন সেখানে একটু বড় হবে। So, আমরা ছোটর দিকে আগাই। আসলে তোমাকে পরীক্ষা খাতায় ছোটর দিকে আগাইতে হবে। তুমি যদি এটা ধরে করো যে বড় যে উপায়টা আছে সেটা যদি করো, তাহলে আসলে টিচার অপছন্দ করবে, জিরো দিয়ে দিতে পারে পুরো ম্যাথে, তোমার আনসার মিলুক বা না মিলুক। সো এই জন্য আমরা চেষ্টা করবো শর্ট ওয়েতে যাওয়ার। সো শর্ট ওয়ে এখানে বুঝতেই পারছি যে আমাদের এখানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করতে হবে, তো সেটা করি প্রথমে। তো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে কি একটা বিয়োগফল পাচ্ছি, এখন কথা হলো সেই বিয়োগফলটা বসাবো কোথায়, কোথায় বসাবো এটা কিন্তু তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। তুমি প্রথম সারিটাতেও বসাইতে পারো, দ্বিতীয় সারিটাতেও বসাইতে পারো, তৃতীয় সারিতেও বসাইতে পারো। আমি আপাতত প্রথম সারিতে বসাচ্ছি, কারণ এটা আসলে তোমার পরে যখন আমরা সেকেন্ড লাইনে যাব, সেকেন্ড লাইনে কিছু জিনিস বোঝানোর আছে, এই জন্য প্রথমে আমরা কি করতেছি, এই বিয়োগফলটা প্রথম সারিতে বসাচ্ছি। সো প্রথম সারিতে বসাই। সো বিয়োগফল পাচ্ছি 1 - 1 0। সো এখানে কোথায় বসাবো, প্রথম সারিতে বসাচ্ছি আমরা। তো 0, তারপর এখানে a - b, পাওয়া যাচ্ছে, সেটা বসাচ্ছি আমাদের প্রথম যেই সারিটা আছে সেখানে। তারপর পাশে পাওয়া যাচ্ছে a স্কয়ার - b স্কয়ার। আচ্ছা, a স্কয়ার - b স্কয়ার কে আমরা কিন্তু চাইলে সরাসরি a + b - b লিখে ফেলতে পারি। লিখবো কি? আচ্ছা, আমি সরাসরি a + b - b লিখে ফেলি, ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেলি। সো a স্কয়ার - b স্কয়ার কে a + b - b লিখে ফেললাম। আচ্ছা, এখন আমি 1 নাম্বার যেই সারিটা আছে সেখানে হলো আমাদের বিয়োগফলটা বসাইছি। তাহলে কিন্তু আমাদের 2 নাম্বার যেই সারিটা ছিল সেটা কিন্তু আগের মতোই থেকে যাবে। এটা কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না। তো আমাদের কি থাকবে, 1 b b স্কয়ার থাকবে। আর নিচে আমাদের 1 c c স্কয়ার থাকবে। সো এখানে যে ক্যালকুলেশনটা আমরা করছি সেটা অবশ্যই সাইডে লিখে দিতে হয়, আমরা জানি। সেখানে আমরা কি করছি যে নতুন একটা প্রথম কলাম পাইছি, সেটাকে তাহলে আমরা কি বলবো, C1। আচ্ছা, কলাম তো না, এটা রো। তো রো কে 8 দ্বারা প্রকাশ করা হয়। সো এটা কি R1, এটা কি নতুন একটা R1, তো এটাকে কি বলবো, R1 প্রাইম। নতুন একটা R1 পাওয়া গেছে কি ইউজ করে, আগের যেই প্রথম কলামটা প্রথম রোটা ছিল সেখান থেকে দ্বিতীয় রোটা বিয়োগ করে। সো প্রথম সারিটা যেটা হলো R1, সেখান থেকে হলো দ্বিতীয় সারিটা বিয়োগ করা হয়েছিল আগের। ঠিক আছে। সো আগের লাইনের R1 থেকে R2 বিয়োগ করার ফলে আমরা বর্তমান লাইনের R1 প্রাইম পাইছি। ঠিক আছে, সেটা জাস্ট ব্র্যাকেট লিখে দিতে হবে। এটা কাইন্ড অফ হলো স্থানাঙ্ক জ্যামিতি করছো না 9-10 এ, স্থানাঙ্ক জ্যামিতিতে যেরকম চিত্র আঁকতা, চিত্র আঁকা কিন্তু ম্যান্ডেটরি না, চিত্র না আঁকলেও হবে। এখানেও একই কথাবার্তা, না আঁকলেও হবে, তবে কিছু টিচার হলো প্যাচাল করে। অলসো হলো যে অনেক সময় দেখবে যে তুমি যদি এখানে সাইড নোটটা না লেখো, তাহলে দেখবে যে পরে নিজেরই মনে থাকবে না যে তুমি আসলে এখানে কি করছো। কারণ এখনো তো আমরা ছোট ছোট ক্যালকুলেশন করতেছি, সামনে বললাম না আরো 7 পেজ আছে। সো ক্যালকুলেশন কিন্তু আরো জটিল হবে, তখন হলো যে কনফিউশন লাগবে। সো সাইড নোট লেখা ভালো আর কি। সো আচ্ছা, এটা পেলাম। এখন হলো আমরা এখানে দেখতেছি যে 2 নাম্বার সারি আর 3 নাম্বার সারির মধ্যেও বিয়োগ করা যায়, তাই না? তাহলে আমরা এখানে 1 - 1 0 পাবো, b - c পাবো, b স্কয়ার - c স্কয়ার, যেটাকে পরবর্তীতে b + c * b - c লেখা যাবে। তার মানে আমরা b - c এর দিকে যেতে পারবো, আমাদের উত্তর যেটা প্রমাণ করতে বলছে। সো সেটা একটু উপায় হতে পারে। সো তাহলে আমরা সেটা করি আপাতত, যে 2 নাম্বার কলাম থেকে, সরি 2 নাম্বার সারিটা থেকে 3 নাম্বার সারিটা বিয়োগ করি। এখন কথা হলো যে বিয়োগ করব, সেই বিয়োগফলটা বসাবো কোথায়? আচ্ছা, প্রথম যে সারিটা সেটা লিখে ফেলি, a + b a - b। আচ্ছা, এবার আমি যে বিয়োগফলটা পাচ্ছি এই 2 নাম্বার সারি এবং 3 নাম্বার সারি, সেই বিয়োগফলটা কিন্তু 2 নাম্বারের জায়গায় বসানো যাবে, 3 নাম্বারের জায়গায় বসানো যাবে। এখন কোথায় বসাবে সেটা আসলে তোমার ইচ্ছা। সো আমি এক্ষেত্রে আহ ইয়াতেই বসাই, কি বলে, 2 নাম্বারেই বসাই বিয়োগফলটা। ঠিক আছে, সো 1 - 1 0 পাওয়া যাচ্ছে, b - c পাওয়া যাবে, আর তো কিছু করার নাই। তারপর একটা কি পাওয়া যাচ্ছে, b স্কয়ার - c স্কয়ার, b স্কয়ার - c স্কয়ার মানে হলো b + c b - c। আচ্ছা, আর যেহেতু আমি এই বিয়োগফলটা 2 নাম্বার সারির জায়গায় বসাইছি, তাহলে কিন্তু আমার 3 নাম্বার সারিটা কিন্তু আগের মতোই থেকে যাবে। সো 1 c c স্কয়ারই থেকে যাবে। এখন এই যে নতুন ক্যালকুলেশনটা করছি, এটা আমরা সাইড নোটে লিখে দেব, যে আমরা যে ভ্যালুটা পাইছিলাম বিয়োগ করে সেটা কিন্তু বসাইছি কি 2 নাম্বার সারিটাতে। সো r2 প্রাইম। সো r2 প্রাইম, নতুন একটা r2 পাওয়া গেছে। সেটাই কাজটা কি হচ্ছে, যে আমাদের আগের যে ইয়ারটা ছিল
R2 ছিল সেখান থেকে R3 বিয়োগ, ঠিক আছে? আগের যেই 2 নাম্বার রো ছিল তার থেকে 3 নাম্বার রো বিয়োগ, ঠিক আছে? R2 মাইনাস R3, সো এটা গেল। এরপর আমাদের ক্যালকুলেশন আরো বেশি আছে, সো এটা উপরে তুলে দিই। এখন দেখো আমাদের এই যে সাইড কলামটা আছে, এই কলামে কিন্তু কি হয়ে গেছে, একটা বাদে বাকি সবগুলা জিরো হয়ে গেছে। এই লাস্টের ওয়ানটা কিন্তু জিরো বানানো পসিবল হবে না শেষ অবধি, কারণ হলো যে আমাদের অপর পাশে কোন একটা ভ্যালু আছে, অপর পাশে যেহেতু কোন একটা ভ্যালু আছে তার মানে পুরো জিনিসটা অবশ্যই জিরো হবে না। পুরো জিনিসটা অবশ্যই যদি জিরো না হয় তাহলে কিন্তু কি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম পুরোপুরি জিরো হওয়া পসিবল না। সে যেকোনো একটা কি হইলে যেকোনো একটা হইলেও কমপক্ষে মান থাকবেই থাকবে। সো এই যে ওয়ানটা পাওয়া গেছে এইটাকে আসলে আর পরে জিরো বানানো পসিবল না, কোনোভাবেই যোগ বিয়োগ করে জিরো বানাতে পারবা না। সো এটা আমাদের লাস্ট স্টেপ। এখন আমরা কি করতে পারবো যে এখন কিন্তু আমরা ভেঙে দিতে পারবো। এখন ভাঙবো কিভাবে? আচ্ছা, এটা সরাসরি আমরা না ভাঙে এখানে যেটা হলো কিছু কমন নেওয়া যায়। আমরা যদি খেয়াল করি, এখানে খেয়াল করো, উপরে যে প্রথম সারিটা আছে এখানে কিন্তু a মাইনাস b আছে, এখানে a প্লাস b a মাইনাস b আছে। সো এই পুরা সারিটা থেকে কিন্তু a মাইনাস b কমন নেওয়া যায়। জিরো থেকে কমন নেওয়া তো কোনো সমস্যা নেই, তাই না? জিরো থেকে কমন নেওয়া মানে কি, বেসিক্যালি যে কোনো কিছু থেকে কমন নেওয়া বলতে কি মিন করে, ধরো তুমি বি থেকে কোন একটা জিনিস কমন নিচ্ছ, বি থেকে তুমি এ কমন নিবা। বি থেকে যদি এ কমন নিতে হয় তাহলে তুমি কি লিখতে পারো, পরের লাইনে লিখতে পারো এ তুমি কমন নেওয়ার ফলে কি হয়, বি যেটা ছিল সেটাকে আসলে প্রকৃতপক্ষে তুমি এ দিয়ে ভাগ করছো, ঠিক আছে? ভিতরে যে বিটা থাকবে সেটাকে আসলে তুমি এ দিয়ে ভাগ করছো, যাতে এটা আবার ব্যাক ক্যালকুলেশন করতে পারো যে এ কাটা হয়ে আবার কিন্তু বি পাওয়া যায়। সো বি থেকে যে কোনো একটা জিনিস কমন নেওয়া, এ কমন নেওয়া মানে হলো বি কে সেটা দিয়ে ভাগ করা আলাদাভাবে, ঠিক আছে? সো জিরো থেকে যদি তুমি এ মাইনাস বি কমন নাও তার মানে কি, জিরো থেকে এটাকে তুমি কি লিখতে পারো একই উপায়ে, ইকুয়ালস টু কি লিখতে পারো যে তুমি কি কমন নিচ্ছ, এ মাইনাস বি কমন নিচ্ছ, তাহলে তুমি কি লিখতে পারো যে এ মাইনাস বি, এটা কি কমন নেওয়া হয়েছে, এটা কমন নেওয়ার ফলে কি থাকছে, জিরো কে আবার এ মাইনাস বি দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে? সো এটা আলটিমেটলি কি হইলো, এখন এই যে অংশটা a মাইনাস b, এটা কিন্তু আমরা কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসবো, তাই না? অবশ্যই এটা বাইরে বের করে নিয়ে আসবো। তো ভিতরে শুধুমাত্র কোনটা থাকবে, জিরো ডিভাইড বাই a মাইনাস b থাকবে। জিরো ডিভাইড বাই a মাইনাস b মানে কি, জিরো ডিভাইড বাই যে কোনো কিছু মানে কি জিরো, ঠিক আছে? তো জিরো থেকে যে কোনো কিছু আসলে কমন নেওয়া যায়, জিরো থেকে যে কোনো জিনিস যদি তুমি কমন নাও আলটিমেটলি জিরোই থাকে, ঠিক আছে? এই যে এই নিয়মে যেটা বললাম সেই নিয়মের মাধ্যমে। তো তাহলে জিরো থেকে কমন নিতে আমাদের কোনো সমস্যা নাই, জিরো থেকেও কমন নিতে কোনো সমস্যা নাই। আবার আমাদের এখানে যেটা দেখতেছি, বাকি a মাইনাস b আছে, এখানে এখানে a মাইনাস b আছে, সো এই পুরা সাইডটা থেকে কিন্তু a মাইনাস b কমন নেওয়া যায়। আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন নেওয়ার জন্য হলো সবগুলো উপাদানেই সেই জিনিসটা থাকতে হয়, আর নির্ণায়কের ক্ষেত্রে কোনো কিছু কমন নিতে হলে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে সেই জিনিসটা থাকতে হয়। তো যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নেওয়া যায়। সো আমরা a মাইনাস b এই কলামটা থেকে কমন, এই সারিটা থেকে কমন নিতে পারবো। একইভাবে 2 নাম্বার যে সারিটা সেখান থেকেও দেখো যে b মাইনাস c কিন্তু কমন নেওয়া যায়, এখানে 0 আছে, এখানে b মাইনাস c আছে, এখানেও কিন্তু কি বি মাইনাস সি আছে। তো সবগুলো উপাদান থেকে যদি বি মাইনাস সি কমন, এখান থেকে বি মাইনাস সি নেওয়া যাবে, এখান থেকে বি মাইনাস সি নেওয়া যাবে, এখানে কি হয়ে যাবে, জিরো থেকেও কিন্তু কি যে কোনো কিছু কমন নেওয়া যায়। তো জিরো থেকেও বি মাইনাস সি কমন নেওয়া যাবে। সো এই দুইটা যে সারি সেই দুইটা সারি থেকে কিন্তু আমি কমন নিতে পারতেছি। তো প্রথম সারিটা থেকে আমরা এ মাইনাস বি কমন নেবো, সো এ মাইনাস বি কমন নিয়ে সামনে লিখে ফেলতেছি। আর যে দ্বিতীয় সারিটা সেখান থেকে আমরা বি মাইনাস সি কমন নেবো। আর তৃতীয় যে সারিটা এখান থেকে কোনো কিছু কমন নেওয়ার নাই আমাদের। আচ্ছা একটু ওয়েট, কয়টার মধ্যে ফিরবি, আমি টিউশন আছে। আচ্ছা হ্যালো। সো আমরা তাহলে কমন নিয়ে ফেললাম, কমন নিলে বাকি আমাদের কোন অংশ থাকে এখানে, জিরো থাকে, জিরো থাকে, ওয়ান থাকে, আর এই পাশে কি থাকে, এ মাইনাস বি তো কমন নিয়ে ফেলছি, তাহলে বাকি থাকবে কি বলো তো, এ মাইনাস বি কমন নিয়ে ফেলছি, এখন বাকি থাকবে কি, হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, এ মাইনাস বি তো কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে কি থাকবে, এই যে এই জায়গাটায়, মানে এটার জায়গায় এখন কি থাকবে, এ মাইনাস বি তো কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে কি বসাবো? a প্লাস বি। না ওটা তো পরের অংশে, এখানে কি বসাবো, এ মাইনাস বি কমন নিচ্ছি না, তাহলে এখানে কি লিখবো, যে 2 নাম্বার সারিটার আহ, প- আহ, কি বলে, 2 নাম্বার কলামের যে এই উপাদানটা এই জায়গায় যে জায়গায় জিনিসটা হবে, এই জায়গায় কি হবে, এটার জায়গায় এ মাইনাস বি তো কমন নিয়ে ফেলছে, এখন কি লিখবো, এ মাইনাস বি কমন নিলে কি বাকি থাকে, হ্যাঁ? জিরো। না, ওয়ান ওয়ান কমন, ওয়ান।
কমন নিচ্ছ মানে কি গুণ বা ভাগ করতেছো? ওই যে কমনের হুম, একটু আগে জিরোর ক্ষেত্রে যেটা বললাম, a মাইনাস বি কমন নেওয়া মানে কি? a মাইনাস বি কমন নেওয়া মানে হলো যা আছে সেটাকে a মাইনাস বি দিয়ে ভাগ করা। ভাগ করলে কি থাকবে? 1 থাকবে। একইভাবে নিচেরটা বি মাইনাস সি যেহেতু তুমি কমন নিচ্ছ, এখানে বি মাইনাস সি কমন নেওয়া হয়েছে এই যে সাইটা সেখান থেকে, তাহলে এখানে কি থাকবে? এখানেও থাকবে 1। নিচের সি থেকে কিছু নিচের সাইটা থেকে কিছুই কমন নেওয়া হয়নি, সো সেটা যা ছিল সেরকমই থাকবে। এরপর যদি আমরা 3 নম্বরের জায়গায় যে এখানে কি জানি a মাইনাস বি কমন নেওয়া হয়েছে, তাহলে উপরে থাকবে a প্লাস বি। নিচেরটা থেকে বি মাইনাস সি কমন নেওয়া হয়েছে, সো থাকবে বি প্লাস সি। এর নিচেরটায় কিছুই কমন নেওয়া হয়নি, সো যা থাকবে সেটাই। আচ্ছা, তো এই জিনিসটা পাওয়া গেছে। এখন খেয়াল করো, আমি যদি এই যে এই কলামটা দেখি, এই কলামটা কি হয়ে গেছে যে একটা বাদে বাকিগুলো কিন্তু জিরো। সো এটা ধরে কিন্তু এখন আমরা কি করতে পারবো? বিস্তার করতে পারবো যে জিরো ইন্টু জিরো সহগুণক, জিরো ইন্টু জিরো সহগুণক, ওয়ান ইন্টু ওয়ানের সহগুণক। এই যে জিরো ইন্টু জিরো সহগুণক সেটা কিন্তু জিরো হয়ে যাবে পুরোটা। সহগুণকের মান যাই হোক না কেন আমাদের বের করে দেখানোই লাগবে না, ওইটা ডাইরেক্ট জিরো। জিরো দিয়ে গুণ করতেছি মানে জিরো। এই ক্ষেত্রেও জিরো, জাস্ট আমাদের কি ওয়ান একটা দেখানো লাগবে। ঠিক আছে, সো সেটা আমরা তাহলে করি। তাহলে আমাদের এখানে কি আছে? এখানে আছে a মাইনাস বি, তারপর আছে আমাদের বি মাইনাস সি, তারপর এখানে আমরা বাকি যেটা পাবো সেই পুরো জিনিসটাকে ব্র্যাকেটের ভিতরে রাখি। তো এখানে কি পাওয়া যাচ্ছে যে জিরো, এই দুটো তো জিরো হয়ে যাচ্ছে তাই না? জিরো দিয়ে তার সহগুণকে গুণ করলে জিরোই আসবে, প্লাস মাইনাস যেটাই হোক না কেন আলটিমেটলি জিরো। জিরো প্লাস জিরো, জিরো মাইনাস জিরো তো একই জিনিস। সো সেই অবধি সেটা কোনো কিছু ম্যাটার করবে না, প্লাস মাইনাস কিছুই ম্যাটার করবে না। সো এটা নিয়ে আমার ভাবেই লাগবে না, আমার ভাবা লাগবে জাস্ট ওয়ান নিয়ে। এবার ওয়ান দিয়ে করব। সো ওয়ান দিয়ে যখন করবো তখন কি হবে? এটা কিন্তু কিছু এখন কিন্তু প্লাস মাইনাস ভাবা লাগবে। প্রথমটা কি ছিল? প্লাস ছিল, তার নিচেরটা মাইনাস, তার নিচেরটা অবশ্যই কি হবে? প্লাস হবে, সো প্লাস ওয়ান। প্লাস ওয়ান ইন্টু হলো কি তার সহগুণকটা। এবার তার সহগুণকটাকে আমরা খেয়াল করি, তার সহগুণক কি হবে? এই সারিটা আর এই কলমটা বাদ দিলে যেটা থাকে, ওয়ান এটা আর ওয়ান এটা। ঠিক আছে, এই দুইটার গুণফল আর এই দুইটার গুণফল। আর উপরের গুণফলের সময় প্লাস হবে, নিচের গুণফলের সামনে কি দেওয়া লাগে? মাইনাস দেওয়া লাগে। আমরা জানি যে নিচে যখন গুণ করি তখন সেটাকে বিয়োগ করতে হয়। So আমরা কি করবো এখানে দেখতেছি, যদি ডাইরেক্ট করে ফেলি, চাইলে বসাইতে পারো, অথবা যদি তুমি চাইলে ডাইরেক্ট করে ফেলতে পারো ব্র্যাকেট ইউজ করে। আমরা সরাসরি করে ফেলতেছি যে ওয়ান যখন নিচ্ছি তাহলে আমাদের এটার গুণ হবে, এটার গুণ হবে। সো এটা এটা যখন গুণ হচ্ছে তখন আমরা পাচ্ছি বি প্লাস সি। ওয়ান দিয়ে বি প্লাস সি গুণ করলে বি প্লাস সি পাওয়া যাবে, বি প্লাস সি। আর সেখান থেকে কি হবে? নিচেরটা যেটা গুণ করে পাবো সেটাকে কি করব? বিয়োগ করব। সো ওয়ান ইন্টু এ প্লাস বি, অর্থাৎ হলো এ প্লাস বি পাওয়া যাবে গুণ করে, সেই প্লাস বি কি কি করা হবে? বিয়োগ করা হবে। সো মাইনাস এ প্লাস বি। মাইনাস এ প্লাস বি মানে কি? আমরা জানি চিহ্ন দুইটারই পরিবর্তন হবে, সো মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, মাইনাস ব্র্যাকেট যদি তুমি লেখো যে মাইনাস এ প্লাস বি পুরোটা ব্র্যাকেটে ছিল, আর যেহেতু মাইনাসের কারণে তুমি চিহ্ন পরিবর্তন করতেছো, মাইনাস এ হবে মাইনাস বি হবে, দুটোরই চিহ্ন পরিবর্তন হবে। তখন এই পুরো জিনিসটা থেকে আমরা কি পাচ্ছি? দেখো মাইনাস বি প্লাস বি কিন্তু কাটা, তাহলে কি পাওয়া যাবে? সি মাইনাস এ পাওয়া যাবে এখানে। সো এখানে জিরো জিরো এটা তো পুরাই বাদ। ওয়ান ইন্টু এখানে ভিতরে মাইনাস বি প্লাস বি কাটা, শুধুমাত্র সি মাইনাস এ পাওয়া যাচ্ছে। তো যদি আমরা সি মাইনাস এ পাই, তাহলে অলরেডি অলরেডি তো সামনে আমাদের কি ছিল? এ মাইনাস বি, বি মাইনাস সি ছিল। আর তার সাথে এখন কি আছে? এগুলো গুণাকারে আছে না, নির্ণয়টা তো গুণাকারে ছিল। সো গুণাকারে কি থাকবে? বি মাইনাস সরি সি মাইনাস এ থাকবে, এতটুকু জাস্ট, প্লাস বি মাইনাস বি কাটা। তাহলে এখানে আমরা পাচ্ছি প্রমাণ হয়ে গেছে তাইলে আমাদের যে এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু হলো সি মাইনাস এ। সো এটাই আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল। তোমার কাছে ম্যাট্রিক্সের অধ্যায়টার পিডিএফ আছে না প্রশ্ন সহ? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি বলে দেবো কোনটা কোনটা লিখতে হবে বাসায় করার জন্য। আচ্ছা, আপাতত তাহলে আরেকটা দেখি, একটা কি দেখা যায়। একই রকম ভাবে আরেকটা আছে, বাট এটা বেশি বড়। এগুলো পারবে এমনিতে আশা করি ট্রাই করতে থাকলে। আচ্ছা, আমরা চাইলে আচ্ছা অ্যাডমিশনের একটা প্রশ্ন দেখি, যদি অনেক আগের।
অনেক আগে আসলে সহজ প্রশ্নই আসতো অ্যাডমিশনে, ভার্সিটি অ্যাডমিশনে। আচ্ছা, এখানে দেওয়া আছে যে 1 a স্কোয়ার মাইনাস bc, তারপর হলো 1 b b স্কোয়ার মাইনাস ca, 1 c c স্কোয়ার মাইনাস ab। আচ্ছা, এই জিনিসটা ভ্যালু হলো 0 দেখাইতে হবে, ঠিক আছে। এটা আসছে হলো চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চুয়েটে, যদিও অনেক আগে, 500 সালে আসছে। সো অনেক আগে আসলে ইজি আসতো, এখন এরকম প্রশ্ন আসলে ইয়াতেও আসে না, কি বলে, এমসিকিউ তেও দেয় না এখন আর। এইচএসসি লেভেলে অবশ্য দেয় এমসিকিউ তে। আচ্ছা, তো এটা করতে হবে। একই রকম ভাবে আমরা কি করব, লেফট সাইড থেকে শুরু করে 0 প্রমাণ করব। এখন অপর পাশে যেহেতু 0 আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে যে কোনো একটা পুরো একটা সারি অথবা যে কোনো একটা পুরো একটা কলাম 0 বানানো পসিবল হবে। বাট সেটা হলো যে ভালো হবে, ঝামেলার হবে যদি তুমি পুরো একটা সারি অথবা পুরো একটা কলাম 0 বানানোর চেষ্টা করো। আপাতত আমরা সেটা যদি চেষ্টা না করি, অন্যভাবে যেটা করা যেতে পারে, অন্যভাবে করা যেতে পারে যে আমাদের এখানে কিন্তু একটা পুরা সারি কিন্তু 1 করে দেওয়া আছে। সো আমাদের কিন্তু প্রায় অর্ধেক কাজ করে দেওয়া আছে। ঠিক আছে, যে 1 বানানো দেওয়া আছে। আমরা আগের যে ম্যাথ করছিলাম, আগের ম্যাথও কি ছিল, এরকম সিমিলার ছিল না যে আমরা কি করতাম, যে আমাদের একটা সারি একটা কলাম কি ছিল, 1 ছিল, তখন আমরা কি করছিলাম, বাকি যে সারিগুলো আছে সারিগুলো নিজেদের মধ্যে বিয়োগ করছিলাম। বিয়োগ করার ফলে আলটিমেটলি কি আমাদের এই যে প্রথম কলামটা, এই কলামটাই কিন্তু কি হয়ে গেছিল, সবগুলো আমাদের মানে একটা বাদে বাকি সবগুলো কিন্তু 0 হয়ে গেছিল। ঠিক আছে, তারপর কিন্তু একদম ইজি ছিল বাকিটা। সো এখন যেটা করবো, এটাতে কি সেম উপায় আমরা অ্যাপ্লাই করব, যে আমাদের যা দেওয়া আছে, প্রথম সারিটা আমাদের 1 দেওয়া আছে, তো আমরা কি করব, এখানে কলামগুলা বিয়োগ করব। এই কলামটা আর এই কলামটা বিয়োগ করলে কি হবে, 1 - 1 0 পাওয়া যাবে। এই কলামটা বিয়োগ করলে কি পাওয়া যাবে, 1 - 1 0 পাওয়া যাবে। সো এই বিয়োগফলগুলা থেকে দেখা যাবে, যেহেতু আমার প্রথম সারিতে দেখা যাবে আহ, একটা উপাদান বাদে বাকি সবাই 0 হয়ে যাবে, তখন বাকি যে একটা উপাদান বাকি থাকবে সেটা দিয়েও যখন আমরা ক্যালকুলেশন করব, দেখবো যে সবকিছু প্লাস মাইনাস হয়ে বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে। তো সেই অ্যাপ্রোচে তাহলে আমরা আগাই। সো আমরা তাহলে কি করব, যে আমাদের প্রথম যে দুইটা কলাম আছে এদের মধ্যে বিয়োগ করব। তো সেটা আগে করি। প্রথম দুইটা কলামের মধ্যে বিয়োগ করলে আমরা পাচ্ছি, উপরে পাচ্ছি 1 - 1 0। আচ্ছা, যে বিয়োগফলটা পাচ্ছি সেটা কিন্তু আমরা কি প্রথম কলামের জায়গায় এখন বসাচ্ছি, দ্বিতীয় কলামের জায়গায় বসাতে পারো ইচ্ছা, আমি প্রথম কলামের জায়গায় বসাচ্ছি। তো আমরা 1 - 1 পাচ্ছি 0, তারপর a - b পাবো নিচে, তার নিচেটা একটু বড় তাই না, তার নিচেটা এই দুইটা যখন বিয়োগ করা হবে তুমি কি পাবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার পাবা, তারপর পাবা মাইনাস bc, তারপর হলো এখানে প্লাস ca, তাই না। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে চাইলে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। এখানে বিয়োগ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যতটুকু পাচ্ছি সেটাকে আমরা সহজে ক্যালকুলেশন করে ফেলি, a প্লাস b মাইনাস b লিখে ফেলি, ঠিক আছে। এখানে একটু ক্যালকুলেশন বড় হবে আর কি, a প্লাস b a মাইনাস b, ঠিক আছে। এই যে এখানে বিয়োগ করার ফলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যতটুকু পাওয়া যাবে শুধুমাত্র ততটুকুর কথা বলছি, কিন্তু বাকি কিন্তু আরো একটু বাকি আছে তাই না। এই যে মাইনাস bc, আর হলো এখানে কি, এটা যেহেতু বিয়োগ হচ্ছে, সেকেন্ডটা বিয়োগ হচ্ছে না, তাহলে এটা কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো মাইনাস বিসি এটা নর্মালি থাকবে, মাইনাস বিসি প্লাস সিএ, তাহলে সিএ সিএ মাইনাস বিসিও লেখা যায় তাই না। তো আমি এটাকে কি লিখতে পারবো, যে সিএ মাইনাস বিসি লিখতে পারবো। খেয়াল করে এখানে কিন্তু কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়, সি কমন নেওয়া যায়। সি কমন নিলে কি লিখতে পারবা তুমি, এ মাইনাস বি লিখতে পারবা না। সো আমরা ডাইরেক্ট কিন্তু এটা লিখে ফেলবো এখন, ঠিক আছে, যে সি কমন নিয়ে এ মাইনাস বি লিখে ফেললাম। সো প্লাস সি কমন নেওয়ার ফলে আমরা পাইছিল এ মাইনাস বি। পুরোটা ক্লিয়ার তো। জি ভাইয়া। আচ্ছা, আর সেকেন্ড যেটা আছে সেটা যেরকম ছিল সেরকমই রেখে দেবো। ঠিকঠাক নিচে নিচে লিখবা, একটু স্পেস রাখবা ঠিকঠাক করে, যাতে মিশে না যায় সবকিছু। আর বাকি যেটা আছে সেরকমই থাকবে। আচ্ছা,
এখানে যেটা করি আমরা, এই দুটার ক্যালকুলেশন পরে ভাবি, প্রথমে ভাবি যে এখানে আর কি করা যায়। এখানে খেয়াল করো নিচে কিন্তু এটা মোটামুটি বড় জিনিস আসছিল, এই জন্য কিন্তু আমাদের ক্যালকুলেশন বড় হয়েছিল, অনেকগুলো একসাথে করে ফেলা লাগছে। তুমি চাইলে এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে পারো, তবে সেটা জাস্ট আসলে টাইম ওয়েস্ট। তোমার হুদাই তোমার অনেক বেশি লেখা লাগবে, দরকার নাই। তুমি ডাইরেক্ট চাইলে, আসলে আমি ডাইরেক্ট চাইলে এটা 3-4 স্টেপ একসাথেও করে ফেলা যায়। আমরা এতক্ষণ আগে যতগুলো করছি, যেমন এখানে এই যে প্রথমে হলো এই দুটা বিয়োগ করছি, তাই না? প্রথম দুটা বিয়োগ করছি, তারপরে 2 নাম্বার আর 3 নাম্বার বিয়োগ করছি সেকেন্ড স্টেপে যে, এই দুটা কিন্তু চাইলে একই একই সাথে করে ফেলা যায়। ঠিক আছে? বা সেটা তোমাকে অবশ্যই নিজের থেকে এলো ক্যালকুলেশন ঠিক রাখতে হবে, যে কোনো ভুল করা যাবে না, সেক্ষেত্রে আবার একটু সাবধান থাকা লাগে। আচ্ছা, আস্তে আস্তে পরে পারবে আর কি। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে এতটুকু অংশে এ মাইনাস বি আছে না, আবার এতটুকু অংশেও কিন্তু কি এ মাইনাস বি আছে। তাহলে এবার এই অংশ আর এই অংশ থেকেও কিন্তু চাইলে তুমি এ মাইনাস বি কমন নিতে পারো। এখানে যদি তুমি এ মাইনাস বি কমন না, তাহলে খেয়াল করো কি থাকবে, এখানে ভিতরে থাকবে এ মাইনাস বি কমন নেওয়ার ফলে এখানে থাকবে এ প্লাস বি, তাই না? আবার তুমি এখান থেকেও কিন্তু a মাইনাস বি কমন এসেছে, তাহলে এখানে বাকি থাকবে কি, এখানে বাকি থাকবে প্লাস সি। তো a প্লাস বি প্লাস সি পাচ্ছ তুমি। সো a মাইনাস বি ইন্টু a প্লাস বি প্লাস সি পাচ্ছ এই অংশটা থেকে। এটা বুঝছো? এবার বলুন তো ভাইয়া, কথা আটকাচ্ছে। এটা এখনো সমস্যা তোমাদের? বলতে পারছি না, কথা আটকাচ্ছে। আচ্ছা, এখানে কি করছি, আমার প্রথম যে অংশটুকু আছে, আমরা জানি পদ কাকে বলে। ঠিক আছে? পদ মানে হলো যে আমরা যে কয়টা জিনিস মাঝখানে প্লাস মাইনাস আকারে আলাদা থাকবে, সেটা হলো একটা পদ। So, এই পুরো জিনিসটা কিন্তু নিজেদের মধ্যে দেখো গুণ আকারে আছে, a প্লাস বি মাইনাস বি কিন্তু গুণ আকারে আছে, তার পরে কিন্তু যে প্লাস আছে। So, এই পুরোটা কিন্তু একটা পদ। আর সি ইন্টু এটা যেটা আছে, এটাও কিন্তু আরেকটা পদ। ঠিক আছে? তো আমরা এখানে মোট দুইটা পদ পাচ্ছি। এই দুইটা পদে আমাদের একটা পোর্শন পাওয়া যাচ্ছে, যেটা হলো কি a মাইনাস বি, যেটা কি বাকিদের সাথে গুণ অবস্থায় আছে। এখানে a প্লাস বি এর সাথে গুণ অবস্থায় আছে, এখানে a মাইনাস বি কি সি এর সাথে গুণ আকারে আছে। তো আমরা এখানে দুইটা পদ পাচ্ছি, যেখানে দুইটা অংশ এমন পাওয়া যাচ্ছে যেটা কি কমন, সেটা কি দুইটার মধ্যেই গুণাকারে আছে। গুণাকারে থাকলে আমরা জানি কি দুইটা থেকে এই জিনিসটা কমন নেওয়া যায়। তো আমরা যখন কমন নেব, a মাইনাস বি কমন নিলে আমাদের কি থাকে, a প্লাস বি বাকি থাকে। তো a প্লাস বি ব্র্যাকেটটা, আর a মাইনাস বি যখন আমরা কমন নিচ্ছি এখান থেকে, তাহলে কি থাকে, সি বাকি থাকে। তো সি আর a প্লাস বি এই পুরো জিনিসটাকে আমরা কি করবো, একসাথে লিখবো মিডল টার্ম নেওয়ার মতো। মিডল টার্মে এটা মনে রাখার চেষ্টা করো, যে আমরা যখন কমন নেই তখন আমরা কি করি, ধরো তোমার এক্স কমন নিচ্ছে, এক্স কমন নিলে ধরো এখানে এক্স মাইনাস সিক্স আছে। ঠিক আছে? তারপর ধরো তোমার আবার মাইনাস টু কমন নেওয়া লাগছে, মাইনাস টু কমন নিলেও কি পাওয়া যায়, এক্স মাইনাস সিক্স পাওয়া যায়। এই অংশটার পরের লাইন যে আমরা লিখি, পরের লাইন কোন থেকে আসে, পরের লাইন কিন্তু আবার কমন নেওয়া থেকেই আসে। দেখো এখানেও কিন্তু এক্স মাইনাস সিক্স কমন আছে, এখানে কিন্তু এক্স মাইনাস সিক্স কমন আছে। আমরা কি করতে পারি, এক্স মাইনাস সিক্স কমন নিতে পারি। এক্স মাইনাস সিক্স কমন নিলে বাকি থাকে কোন অংশ, এক্স মাইনাস সি কমন নিলে এখানে বাকি থাকে হলো এক্স, আর এখানে বাকি থাকে হলো কি মাইনাস টু। সো এক্স মাইনাস টু লিখি তখন আমরা। মিডল টার্মের নিয়মটা আশা করি মনে আছে। So, একইভাবে ভাবার চেষ্টা করো, যে এখানেও কি আছে, সিমিলার জিনিস আছে। তুমি a মাইনাস বি দুই জায়গাতেই পাইছো, a মাইনাস বি কমন নিছো, a মাইনাস বি কমন নেওয়ার পর বাকি থাকে কি a প্লাস বি থাকে, আর এখানে সি প্লাস সি বাকি থাকে। এখানে প্লাস নাকি মাইনাস সেটা সহ কিন্তু তোমাকে কাউন্ট করতে হবে, সো খেয়াল রাখবা। সো প্লাস সি বাকি থাকে, সো প্লাস সি, সো এ প্লাস বি প্লাস সি পুরাটা এভাবে আলাদাভাবে গুণ আকারে থাকতেছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, 7 তারিখ হয়ে গেল। আচ্ছা, সো এটাই লিখি এখন তাইলে আমরা। তো আমরা ক্যালকুলেশন কি পাচ্ছি, উপরে পাওয়া যাচ্ছে 0, নিচে পাওয়া যাচ্ছে a মাইনাস বি, আর তার নিচে মাত্র ক্যালকুলেশন করে দেখলাম যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি প্লাস সি আসে। এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমার দেখা লাগবে না, আমি যেভাবে করতেছি, যে ওই উপর লাইনের পরেরটা এটা লিখে ফেলতেছি, ডাইরেক্ট লিখে ফেলতে পারবা। এত ভেঙে চুরে কোনোদিনই দেখানো লাগে না। আচ্ছা, এটা এখন হলো পরের লাইনগুলো খেয়াল করবো, যে পরের লাইনগুলো আমরা জানি এখন বিয়োগ করা যায়, তাই না? সো পরের লাইনগুলো একইভাবে করতে পারি, যে 2 নাম্বার আর 3 নাম্বারটা বিয়োগ করব। 2 নাম্বার থেকে তুমি 3 নাম্বার বিয়োগ করতে পারো, অথবা 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করতে পারো, যে কোনো একটা করলেই হলো। এখন আমরা কি করতে পারি, যে আমি 2 নাম্বার থেকে 3 নাম্বারটাই বিয়োগ করি। ঠিক আছে? একটা করলেই হয় যেহেতু। আচ্ছা, এটা যেটা হচ্ছে 2 নাম্বার থেকে 3 নাম্বারটা বিয়োগ করব। সো আমরা এখানে পাবো উপরে 1 মাইনাস 1 0 পাবো, এখানে বি মাইনাস সি পাওয়া যাবে নিচে, সেটা একটু সাইডে লেখা দরকার, এটা বড় হবে লাইনটা। উপরে 1 মাইনাস 1 0 পাওয়া যাচ্ছে, নিচে পাওয়া যাচ্ছে বি মাইনাস সি, তার নিচে পাওয়া যাচ্ছে এই দুইটার বিয়োগফল। এই দুইটার বিয়োগফল আবার কি হবে, আগের মতো ক্যালকুলেশন দ্রুত করে ফেলতে পারো তুমি, যে বি স্কয়ার মাইনাস সি এ
আবার এখানে মাইনাস হবে, তাই না? এটা বিয়োগ করতেছি আমি, তো মাইনাস সি স্কোয়ার, আর এটা কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, প্লাস হয়ে যাবে। তো মাইনাস সি স্কোয়ার প্লাস এবি। তো এই পুরো জিনিসটা যদি একসাথে ভাবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারো তুমি একটা পোর্শন, আর একটা পোর্শন কি পাওয়া যাবে, মাইনাস সি এ প্লাস এবি। সো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা কি করতে পারি, ডাইরেক্ট বি প্লাস সি বি মাইনাস সি লিখে ফেলতে পারি। ঠিক আছে, বি মাইনাস সি বি প্লাস সি। আরো একটু অংশ বাকি আছে, তাই না? যে এখানে মাইনাস সি এ বাকি আছে, আর এখানে প্লাস এবি বাকি আছে। এখানে প্লাস এবি আর এখানে মাইনাস সি, দুটো দেখো কিন্তু কি এ কমন আছে, তাই না? তাহলে তুমি এ কমন নিতে পারো, তো আমি প্লাস এ কমন দিলাম। প্লাস এ যদি আমি কমন নিই তাহলে কি বাকি থেকে খেয়াল করো, এখানে কিন্তু যে মাইনাসের কারণে কিন্তু কি হয়ে গেছিল, চিহ্ন পরিবর্তন হয়ে গেছিল, এটা মাইনাস হয়ে গেছিল, এটা প্লাস হয়ে গেছিল, তাই না? যেহেতু আমি 2 নাম্বারটা থেকে 3 নাম্বারটা বিয়োগ করতেছি, তো এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে। তাইলে এটা প্লাস, যেহেতু প্লাসে তুমি কমন নিছো, তাহলে তাহলে এখানে বাকি থাকবে কি, এখানে বি বাকি থাকবে। আর এখানে যদি যখন তুমি এ কমন নিছো তখন কিন্তু কি থাকবে, মাইনাস সি বাকি থাকবে। সো বি থাকবে এখানে কমন, এখানে থাকবে মাইনাস সি, তো বি মাইনাস সি, এ কমন নিলে কি থাকবে, বি মাইনাস সি থাকবে। আশা করি ক্লিয়ার। আর 3 নাম্বারটা যা ছিল সেরকমই থেকে যাবে, কারণ এখানে আমরা কিছুই করি নাই। ঠান্ডা লাগে আছে। আচ্ছা, হ্যাঁ, এরপরে যেটা হলো, এখন এখানে খেয়াল করো, এখানে যেহেতু আমি ক্যালকুলেশন করছি, এখানে কিন্তু এম এস বি কমন নিয়ে ফেলা যায় না এই পুরো কলামটা থেকে। এখানেও এম এস বি আছে গুণাকারে, এখানেও এম এস বি গুণাকারে আছে, এখানে কি জিরো আছে, আমরা জানি জিরো থেকে যে কোনো কিছু কমন নেওয়া যায়। তো জিরো থেকেও চাইলে আমরা কি এম এস বি কমন নিয়ে ফেলতে পারি। তো তাহলে আমরা এম এস বি কমন নিয়ে ফেলি, ঠিক আছে? সো এম এস বি যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে কি হয়ে যাচ্ছে, এম এস বি সামনে চলে আসছে, আর ভিতরে তাহলে আমরা দেখতেছি শর্ট হয়ে আসছে, যে এখানে আমাদের হয়ে গেছে কত। আচ্ছা ওইটা আমি এখানে একটা ভুল করছি লেখার সময়, এখানে যখন লিখছিলাম একটা তো বি প্লাস সি আর একটা তো বি মাইনাস সি, তাই না? এই দুইটা মিস হয়েছে কেন? এ যাই হোক, একটা বি মাইনাস সি আর একটা বি প্লাস সি, তাই না? ওই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জায়গায় লিখতেছিলাম তখন দুইটাই প্লাস দিয়ে দিছি, একটা বি মাইনাস সি একটা বি প্লাস সি। আচ্ছা, এবার এখানে এম এন এস বি কমন নেওয়ার ফলে বাকি থাকে কি, উপরে জিরো থেকে তো আমরা জানি যে কোনো কিছু কমন নিলে জিরোই থাকে। তারপর নিচে এম এন এস বি, এম এন এস বি থেকে এম এন এস বি কমন নেওয়া মানে কি, এম এন এস বি দিয়ে ভাগ করা। ভাগ করলে কি হয়, এম এন এস বি কে এম এন এস বি দিয়ে ভাগ করলে কি থাকে, ওয়ান থাকে। আচ্ছা, তারপর কি আছে, আহ নিচে আছে এ প্লাস বি, আর হলো কি এ প্লাস বি প্লাস সি, এম সরি এম এন এস বি। এম এন এস বি হলো কমন নিছিলাম, সো এম এন এস বি কমন নিলে কি থাকবে, শুধুমাত্র এটা থাকবে, সো এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখন এই সেকেন্ডটা যেটা, সেকেন্ডটাতে আমরা একটা ক্যালকুলেশন করে দেখি কি হয় না হয়। উপরে পাচ্ছি জিরো, তার নিচে পাচ্ছি বি মাইনাস সি। ঠিক আছে, তার নিচে পাচ্ছি, এখানে খেয়াল করো, বি মাইনাস সি এখানে এখানেও আছে, আবার এখানেও আছে। আমরা আবার আগের মতো কি করতে পারি, বি মাইনাস সি কমন নিতে পারি। বি মাইনাস সি কমন নিলে কি বাকি থাকবে, এখানে বাকি থাকবে বি প্লাস সি, আর এখানে বাকি থাকবে কি, প্লাস এ। আমি যদি এখানে বি মাইনাস সি কমন নেই, ব্র্যাকেট ঠিকঠাক ইউজ করবা, সো বি মাইনাস সি যদি আমি এখানে কমন নেই তাহলে এখানে বাকি থাকবে, এখানে বি মাইনাস সি যদি কমন নিয়ে ফেলছি, বি প্লাস সি বাকি থাকবে। সো বি প্লাস সি। ঠিক আছে, আবার এখানে বি মাইনাস সি যেহেতু কমন নিয়েছি, বাকি থাকে কি, প্লাস এ। সো বি প্লাস সি প্লাস এ, তার মানে আসলে এ প্লাস বি প্লাস সি লিখতে পারতাম আমি চাইলে। ঠিক আছে, তুমি সরাসরি এ প্লাস বি প্লাস সি লিখে ফেলতে পারো, আগে পরে তো ম্যাটারই করে না। বি প্লাস সি প্লাস এ আসছে মানে এ প্লাস বি প্লাস সি। আর বাকি যেটা আছে 3 নাম্বার কলাম, সেটা যা আছে তাই থাকবে, সি সি স্কোয়ার মাইনাস এ বি। ওকে, এখন এখানে যেটা আমরা দেখতেছি, সো আমার প্রথম যে কলামটা সেটা 0 1 a প্লাস বি প্লাস সি পাচ্ছি, এখানে আসলে তেমন কিছু ক্যালকুলেশন করার নাই। দেখো আমরা পরের স্টেপেই মিলে যাবে। এই যে 2 নাম্বার যে কলামটা আছে, 2 নাম্বার কলামে দেখো বি মাইনাস সি আছে, বি মাইনাস সি এখানেও আছে এখানেও আছে, আর উপরে তো জিরো, আমরা জানি জিরো থেকে যে কোনো কিছু কমন নেওয়া যায়, সো এখান থেকে বি মাইনাস সি কমন নেওয়া যাবে চাইলে। সো এই পুরো কলামটা থেকে কিন্তু বি মাইনাস সি কমন নেওয়া যায়। বি মাইনাস সি কমন নিলে কি থাকে দেখো, এখানে বি মাইনাস সি কমন নিলে জিরো থাকে, এখানে বি মাইনাস সি কমন নিলে ওয়ান থাকে, এখানে বি মাইনাস সি কমন নিলে কি থাকবে, এতটুকু থেকে যাবে, এ প্লাস বি প্লাস সি থেকে যাবে। তাহলে আসলে আমার এই 1 নম্বর কলামের হুবহু সেম হয়ে যাচ্ছে না? কমন নেওয়ার পর দেখো, জিরো হচ্ছে, এখানে ওয়ান হচ্ছে, এখানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে, জিরো ওয়ান এ প্লাস বি প্লাস সি। তার মানে প্রথম কলামটা 2 নম্বর কলামটা তাহলে আমি সমান দেখায় ফেলতে পারতেছি।
আর আমরা জানি কি দুইটা কলাম বা দুইটা সারি সমান হলে নির্ণায়কের পুরো জিনিসটারই ভ্যালু 0, আমাদের কিছু বেরি করা লাগবে না। ঠিক আছে, এই যে এই জিনিসটা যে 0 0 1 হয়েছে, এখানে 1 দিয়ে ক্যালকুলেশন করাই লাগবে না, কারণ এখানে দেখতেছি আমরা দুইটা কলাম সমান, মানে কি একদম 0 বাদ। সো তাহলে আমরা এখানে কমন নিয়ে ফেলি, a - b তো সামনে আসেই, আর এই যে 2 নাম্বার কলামটা, এই 2 নাম্বার কলামটা থেকে আমরা b - c কমন নিয়ে ফেলি। b - c কমন, আচ্ছা b - c, b - c কমন নেওয়ার ফলে ভিতরে থাকে আমাদের এখানে 0 1 a + b + c। আচ্ছা, আর সেকেন্ডটা তো কি, b - c কমন নিলে থাকে, এখানে থাকে 0 1, নিচে কি b + c + a বাকি থাকে, তার মানে a + b + c লেখা যায়। ঠিক আছে, আর এর পরেরটা হলো 1c c² - ab। আচ্ছা, আমরা যে কমন নিতেছি, এই কমন নেওয়ার জিনিসটাতে কিন্তু সাইড নোট দেওয়ার কিছু নাই। ঠিক আছে, আমরা যখন যোগ বিয়োগ করি বিভিন্ন সারি অথবা বিভিন্ন কলামের মাঝখানে, তখন কিন্তু শুধুমাত্র সাইড নোট দেওয়া লাগে। কমন যে নিচ্ছি এতক্ষণ ধরে বা ভিতরে যে ক্যালকুলেশন করতেছি, এগুলোতে কিন্তু কোনো সাইড নোটের কিছু নাই। সো মনে রাখবা। তাহলে আমরা কি পেয়েছি যে আমাদের এখানে কি হয়েছে, এই যে কলামটা আর এই যে কলামটা, দুইটা কলাম সেম, দুইটা কলাম সেম মানে কি, এ পুরা নির্ণায়ক 0, এ পুরা নির্ণায়ক 0, এ পুরা নির্ণায়ক যদি 0 হয়, তার সামনে কি সবগুলো গুণ আকারে আছে না? সো এই সবগুলো গুণ করে কি পাওয়া যাবে, একদম ডাইরেক্ট 0 পাওয়া যাবে। সেই পুরো জিনিসটা হলো কত, এই জিনিসটা যেহেতু 0, তাহলে পুরো জিনিসটাও কি এখানে গুণ করে 0 পাওয়া যাবে। সো এটাই আমাদের রাইট সাইডে ছিল, সো প্রমাণিত হয়ে গেল। গেল। আচ্ছা, এরপর অবশ্যই আরো অনেক রকমের ক্যালকুলেশন আছে, সব তো আসলে শেষ করা যাবে না, অনেক দিন লাগবে, অনেকগুলা ম্যাথ আছে। আচ্ছা, সো আজকে তাহলে এই অবধি থাকুক, আমি হলো তোমাকে এখনই কয়েকটা ম্যাথ দিয়ে দিচ্ছি। তোমার কাছে তো বইয়ের পিডিএফ আছে না, আমি জাস্ট নাম্বার দিয়ে দেবো যে অমুক অমুক নাম্বারটা করবা। সো সেগুলো করার ট্রাই করবা। মেইন অ্যাপ্রোচ ঠিক রাখবা, যে আমাদের যদি দেখো যে তোমাকে কোনো একটা কিছু প্রমাণিত করতে বলছে, তাই না, প্রমাণ করে দেখবা যে অপর পাশে মান আছে নাকি। যদি অপর পাশে 0 হয়, তার মানে অবশ্যই আমার এমন কিছু হয়েছে ভিতরে, যেমন আমরা একটু আগে যেরকম করলাম, যে হয়তো দুইটা কলাম বা দুইটা সারিকে সমান দেখানো পসিবল, এটা একটা উপায় হতে পারে। অথবা হইলো যে আমরা ওই যে সবগুলোকে প্রথমে 1 1 বানায় ফেলি, তারপর দুইটা সারি অথবা দুইটা কলামের মধ্যে বিয়োগ করি, বিয়োগ করলে ওই 1 1 গুলো 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে তারপর কি করতে পারবো, সেটাকে পরে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম দিয়ে যখন আমি মান বের করব, যে কোনো একটা উপাদান বাদে বাকি সবাই যদি 0 হয়ে যায়, তখন আমরা জাস্ট সেগুলোকে সিম্পলি ক্যালকুলেট করে নিয়ে দেখা যাবে যোগ বিয়োগ করে পরে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ওই যে সহগুণক আকারে যদি নিয়ে আসো, যে কোনো রাশি ইনটু তার সহগুণক, যে কোনো রাশি ইনটু তার সহগুণক, তারপর সবগুলোকে যোগ করার যে নিয়মটা, মানে ভেঙে নিয়ে আসাটা, সেটা করতে গেলে দেখবে যে সবগুলো প্লাস মাইনাস হয়ে 0 হয়ে যাচ্ছে। অথবা দেখবে যে আগেই হয়তো ইয়া হয়ে যেতে পারে, এই যে এরকম যেরকম করলাম এরকমও হয়ে যেতে পারে আগেই, যে দুইটা কলাম বা দুইটা সারি সমান হয়ে গেছে। তো যে কোনো দুইটা সারি অথবা দুইটা কলাম সেম হয়ে গেলে কিন্তু কি তখন আমাদের ভ্যালু পুরোটা 0 হয়ে যাবে। তো সেভাবেও করতে পারো। আচ্ছা, তারপর হলো এটা হলো একটা অ্যাপ্রোচ। আর যেই তুমি দেখো যে অপর পাশে কোন একটা মান আছে, ঠিক আছে, অপর পাশে 0 না, অপর পাশে ধরো 1 আছে বা অন্য কোনো কিছু আছে, a - b আছে, a² - b² আছে, কিছু একটা মান আছে, তার মানে তুমি বুঝতেছো যে আমাদের এখানে কি করা যাবে না, যে সরাসরি এখানে আসলে 0 বের করা, 0 বানানোর বা যেকোনো দুইটা কলাম সারি সমান বানানো পসিবল না, কারণ অপর পাশে মান আছে। তো মান আছে যেহেতু, তাহলে কি করবা যে আহ, দেখবা যে এদের মধ্যে কি কি আছে, তোমার প্রথম কলামে কি আছে, দ্বিতীয় কলামে কি আছে, তৃতীয় কলামে আছে। কলাম ওয়াইজ ভাবার চেষ্টা করবা যে কলামগুলোর মধ্যে যোগ বিয়োগ করলে কিছু পাওয়া যায় কিনা। যদি কলাম না পাও, তাহলে দেখবা যে শ্রেণীগুলা বা আমাদের যে সারিগুলো আছে, সারিগুলোর মধ্যে কিছু করা যায় কিনা। ঠিক আছে, তো সবসময় আবার কলামে পড়ে থেকো না, সারিও অনেক সময় দেখা যায় আমাদের যোগ বিয়োগ করতে পারি, তাই না, সারির মধ্যেও যোগ বিয়োগ করা পসিবল, কলামের মধ্যেও যোগ বিয়োগ করা পসিবল। দেখবা যে কোন দিকে গেলে আমি আগাইতে পারি, আগেই মানে এস্টিমেট করার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা যে হ্যাঁ আমি অমুক জিনিস গুণ করলে কি ওইদিকে আগানো যায় কিনা, অমুক জিনিস গুণ করব, তারপর অমুক জিনিস যোগ করব, এভাবে কি আগানো যায় কিনা সামনে। যদি যায়, তাহলে হলো আর কি আগাইতে পারবো আস্তে আস্তে। তো সেই অনুসারে তখন দেখবা যে কি করবা, যে এখানে যেরকম আমরা করছি প্রথম লাইনটা, যে এই প্রথম লাইনে কি করছি, 0 0 1 বানায় ফেলছি। তো যদি আমার এই দুইটা কলাম যদি 0 না সমান যদি নাও হইতো, ঠিক আছে, এখানে তো সমান হয়ে গেছে, আমাদের ম্যাথ একদম ছোট হয়ে গেছে। যদি এই দুটো যদি সমান নাও হইতো, তাহলে কি করতাম, এই দুটো 0 হয়েছে না, এই দুটো 0 হওয়া, তাহলে এই লাইনটা নিয়ে, এই যে সারির লাইনটা, এই সারিটা দিয়ে এবার কি করবো, আমরা নির্ণয় একটা মান ভাঙাবো। মান ভাঙানোর নিয়ম কি, যে 0 ইন্টু তার সহগুণক, 0 ইন্টু তার সহগুণক, 1 ইন্টু তার সহগুণক, 0 কে যখন তার সহগুণক দিয়ে গুণ করবো 0 হয়ে যাবে।
এই 0 দিয়ে তার সহগুণককে গুণ করলেও 0 হয়ে যাবে। জাস্ট 1 দিয়ে যখন তার সহগুণককে গুণ করবো শুধুমাত্র ততটুকু থাকবে। সেটা খুবই ছোট হবে। পরে দেখা যাবে সেটা ক্যালকুলেশন করে মোটামুটি ছোট জিনিস হয়ে যাবে। সো যদি আমি এই দুইটার যেহেতু কলাম সমান হয়ে গেছে, এটাকে যদি আমি নাও ধরি, কলাম 0 হয়ে গেছে, এই দুটো যদি আমি সমান নাও ধরি, আমি যদি অন্যভাবে করার চেষ্টা করি যে মান ভাঙায় দেখি কি হয়। সো মান যদি ভাঙায় দেখো তুমি, এই যে 0 ইন্টু তার সহগুণক, 0 ইন্টু তার সহগুণক, ওগুলো তো 0 হয়ে গেছে বুঝছি। 1 ইন্টু তার সহগুণক করে দেখো তো এখানে মিলে নাকি, এটাও কিন্তু মিলবে। 1 ইন্টু তার সহগুণক মানে কি, 1 এর সহগুণক কি হবে, এই সাইড আর এই কলামটা বাদ দিলে যেটা থাকে, তার মানে কি এতটুকু। এতটুকুই কি আছে দেখো, উপর থেকে নিচের দিকে গুণ এটা, তাহলে কি থাকবে, 1 দিয়ে গুণ করলে তো a প্লাস বি প্লাস সি থাকে। তারপর নিচের থেকে যখন এটা গুণ করবা, এটা বিয়োগ হবে না? নিচের থেকে গুণ করলে আমরা এটা জানি কি পুরোটা বিয়োগ করতে হয়, তখন মাইনাস এ হবে, মাইনাস বি হবে, মাইনাস সি হবে। তাহলে কি a প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, পুরোটা কিন্তু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো সেটা যে 0, সেটাকে আবার এই সবগুলো দিয়ে গুণ করলে আবারও 0 হবে। তো সেই উপায়ে করলেও কিন্তু আমাদের 0 আসতো। সো এই অ্যাপ্রোচে আগাই থাকবা, আশা করি হলো সবগুলা পারবা। আচ্ছা, আজকের ক্লাস এই অবধি।